আসসালামু আলাইকুম। বিদ্যাসাগর মেডেক্সের পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে কমিউনিটি মেডিসিন, যে সেকেন্ড প্রফের একটা সাবজেক্ট। সেই কমিউনিটি মেডিসিনে আমরা ভাইবা এবং অসপির জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি এবং ভাইবাতে কি কি ধরনের কোশ্চেনগুলো করে এবং সেই বিষয়ে আমরা অ্যাপ্রোচটা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমি কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা সবাই যুক্ত হবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করবেন এবং যাতে তারাও এটাতে যুক্ত হতে পারে। এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা হচ্ছে কমেন্টে লিখতে পারেন, আমি হচ্ছে কমেন্টগুলো দেখে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি। প্রথমে হচ্ছে আজকে আমাদের অসপি এবং ভাইবা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে হচ্ছে অসপি দিয়ে শুরু করব। অসপি নিয়ে কিছু কথা বলার পর আমি অসপি রিলেটেড কিছু কোশ্চেন যদি আপনাদের থাকে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমি ভাইবা শুরু করব, ভাইবা নিয়ে কিছু বলবো। তো আমি ওভারঅল হচ্ছে 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, আপনারা সবাই সঙ্গে থাকবেন। প্রথমে হচ্ছে আমি মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করছি। যে আমরা জানি যে টোটাল পরীক্ষাটা হচ্ছে আমাদের 300 মার্কের হয়। এর মধ্যে 100 মার্ক থাকে হচ্ছে রিটেনে, আর বাকি 100 হচ্ছে থাকে ভাইভাতে, আর বাকি 100 থাকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে। তো প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের এখানে কমিউনিটি মেডিসিনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অসপি আর একটা হচ্ছে যে কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন বলে, যার মধ্যে হচ্ছে আমাদের 3টা রিপোর্ট আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে সার্ভে রিপোর্ট, যেটা হচ্ছে আমরা আরএফএসটির পার্ট হিসেবে আমরা সার্ভে রিপোর্টটা হচ্ছে জমা দিই। তারপর আমরা ডে ভিজিট যেটা করি সেটার জন্য আমরা ডে ভিজিট রিপোর্টটা জমা দিই, আর হচ্ছে স্টাডি ট্যুরের জন্য আমরা স্টাডি ট্যুর রিপোর্টটা জমা দিই। তো এই 3টা জিনিস মিলে হচ্ছে কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন। তো এইটার জন্য হচ্ছে 50 মার্ক, আর অসপি যেটা তার জন্য হচ্ছে 50 মার্ক। তো ইম্পর্টেন্স হিসাব করলে কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালেও যেরকম 100 মার্ক ওটা যেমন ইম্পর্টেন্স দিতে হবে, ভাইবাতেও 100 মার্ক ওটাতেও তেমনই ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালের পরীক্ষাটা অনেক সহজ হয়, তো ওইটার জন্য হচ্ছে অত বেশি সময় দেওয়া লাগে না, বিশেষ করে অসপির জন্য। আর অসপিটা হচ্ছে আমাদের ইন্টারনালরাই, মানে হচ্ছে লেকচারাররাই হচ্ছে অসপিটা কন্ডাক্ট করে এবং খাতাটাও তারাই দেখেন। তো এটাতে আসলে পাস নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। তো অসপিটা হচ্ছে কিন্তু ভালো মার্ক তোলার জন্য খুব ভালো একটা জায়গা। তো ওখানে যদি আমরা একটু এফোর্ট দিতে পারি তাহলে কিন্তু প্রায় ফুল মার্কসের কাছাকাছি তোলা যায়। 50-এর ক্ষেত্রে 45-46 এরকম তোলা যায়, অনেক জায়গায় 48ও তোলা যায়। তো অসপির ক্ষেত্রে হচ্ছে টোটাল 10টা স্টেশন থাকে। তো 10 স্টেশনের প্রত্যেকটা স্টেশনে 5 মার্ক করে টোটাল হচ্ছে 50 মার্ক। এর মধ্যে কিছু থাকে হচ্ছে প্রসিডিউর স্টেশন, যে সেখানে আপনাকে কিছু একটা করে দেখাতে হবে, এবং কিছু থাকে হচ্ছে কোশ্চেন স্টেশন। কোশ্চেন স্টেশনের মধ্যে স্পেশালি এখানে হচ্ছে ম্যাথ থাকে, কিছু যে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কিছু ম্যাথ থাকে। আর কিছু থাকে হচ্ছে স্পটিং, যে আপনাকে কিছু একটা মডেল দেওয়া থাকবে বা কিছু স্পেসিমেন দেওয়া থাকবে, আপনাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সে আইডেন্টিফাই করে সেখান থেকে বেশ কিছু রিলেটেড কোশ্চেন থাকে। এই হচ্ছে আমাদের অসপিতে টোটাল 10টা স্টেশন থাকবে। তো শুরুতে আমি কিছু প্রসিডিউর গুলো বলে নেই। মোটামুটি এই যে অসপিটের স্টেশন গুলো এগুলো কিন্তু মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, কিন্তু হচ্ছে কিছু কমন জিনিস আছে, সেই কমন জিনিসগুলো আমি বলে নিয়ে কিছু যেগুলো ভ্যারি করে সেগুলো আমি অল্প কয়েকটা চেষ্টা করব। যেমন হচ্ছে শুরুতে প্রসিডিউর স্টেশন যদি বলি, যেমন হচ্ছে বিএমআই মাপার, যেটা যে একটা সাবজেক্ট থাকবে একজন, তার থেকে হচ্ছে হাইট এবং ওয়েটটা মেজার করতে হবে আমাকে। এগুলো মাপার জন্য হচ্ছে মেশিন দেওয়া থাকবে, সেগুলো থেকে মেজার করতে হবে। এবং তারপরে হচ্ছে এটা একটা স্টেশন, তারপরে সেই মেজার্ড ভ্যালুগুলো দিয়ে আমাকে বিএমআই ক্যালকুলেট করতে হবে এবং সেই বিএমআইটাকে ইন্টারপ্রেট করতে হবে যে সেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে। তো এইটা হচ্ছে দুইটা স্টেশন। এই দুইটা স্টেশন মোটামুটি সব মেডিকেলেই থাকে, তেমন কোনো হেরফের দেখি নাই আমি। আর এর পাশাপাশি হচ্ছে আরো বেশ কিছু জিনিস থাকে কিছু কিছু জায়গায়, যেমন আমাদের মেডিকেলে আমি দেখেছি যে সেখানে হচ্ছে ডাল দেওয়া থাকে। ডাল দিয়ে বলে যে হচ্ছে ক্যালকুলেট করতে, যে একজন হচ্ছে যার 2800 কিলো ক্যালোরি এনার্জি নিড, তার জন্য হচ্ছে কি পরিমাণ হচ্ছে ডাল লাগবে, এবং সেক্ষেত্রে ওইটাকে হচ্ছে একটা মেজারিং ওয়েইং মেশিন থাকে, ওয়েইং মেশিন হচ্ছে মেজার করতে হয়। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে ওয়াটার ডিসইনফেক্ট করতে বলে, যে সেখানে হচ্ছে একটা ওয়াটার দেওয়া থাকে, ওয়াটার দেওয়াতে বলে যে হচ্ছে এটা যদি আমি হ্যালোজেন ট্যাবলেট দেওয়া থাকে আর কি স্পেসিমিন হিসেবে, তো হ্যালোজেন ট্যাবলেটটা দিয়ে হচ্ছে আমি যদি ডিসইনফেক্ট করতে চাই বা পিউরিফাই যদি করতে চাই, সেক্ষেত্রে হ্যালোজেন ট্যাবলেট কয়টা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশনটা করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে ওয়াটার ডিসইনফেকশন করতে হয়। কোনো কোনো জায়গায় হচ্ছে হ্যান্ড ওয়াশিং থাকে, যে সেখানে হচ্ছে একটা বেসিন থাকে যে হ্যান্ড ওয়াশিং করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টেপগুলো দেখাতে হয় সঠিকভাবে। কিছু জায়গায় হচ্ছে কাউন্সিলিং থাকে, যে কোনো একটা খারাপ নিউজ থাকলে পেশেন্টকে আমরা কিভাবে কাউন্সিলিং করবো, বা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে জন্য যে পেশেন্টটা যে আসবে অ্যান্টিনেটাল কেয়ারে নিয়মিত যে ভিজিটে আসবে, বা সেই সময় সে কি কাজ করবে প্রেগনেন্সি পিরিয়ডে, সেই নিয়ে হচ্ছে কাউন্সিলিং করতে হয়। কিছু জায়গায় হচ্ছে ওআরএস মানে হোমমেড যে ওরাল যে স্যালাইনটা সেটা কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেওয়া থাকে। তো এইসব ক্ষেত্রে প্রিন্সিপালটা সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা চেক লিস্ট থাকে, যে এই কাজের জন্য হচ্ছে আমাদের এত এত মার্ক, 0.5 কোনো কাজের জন্য 0.5, কোনো কাজের জন্য 1 মার্ক। তো সেই চেক লিস্ট গুলো আপনারা চেষ্টা করবেন আপনাদের রেসপেক্টিভ মেডিকেল থেকে, আপনাদের যে লেকচারাররা আছেন তাদের থেকে চাইলেই হচ্ছে ওনারা দেয় অনেক ক্ষেত্রে ওনারা নাও দিতে পারেন। তো কিন্তু ওনারা বলে দেন, চেক লিস্ট ডিরেক্টলি ছবি না দিলে ওনারা বলে দেন, তো আপনারা চেক লিস্টটা ফলো করার চেষ্টা করবেন। তো বেশ কিছু জিনিস হচ্ছে আমরা মিস করে যাই, তাড়াহুড়া করার ক্ষেত্রে আমরা মিস করে যাই, যেটা হচ্ছে যে শুরুতে যে গ্রিটিংস, যে তাকে যে সালাম দেওয়া বা হচ্ছে তাকে কাউন্সিলিং করা, যে আমি আপনার এই পরীক্ষাটা করব, আপনি
কোনো সমস্যা হলে আমাকে জানাবেন বা আপনার কোনো সমস্যা হবে না, এই কনসেন্টটা যে নেওয়া, এবং তারপরে পরীক্ষাটা পুরো এক্সপেরিমেন্টটা করা শেষে মানে পুরো স্টেশনটা শেষে তাকে যে থ্যাঙ্কস জানানো, এই প্রত্যেকটা পার্টের উপরে কিন্তু মার্কস আছে। তো আমাদেরকে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা যেন এইগুলা ঠিকভাবে কন্ডাক্ট করতে পারি। এরপরে আরো কিছু যেমন হচ্ছে হাইট ওয়েট মাপার ক্ষেত্রে কিছু স্পেসিফিক পয়েন্ট নোট করতে হয়, যেমন হচ্ছে তার পকেটে ভারী কোনো জিনিস আছে কিনা। ইউজুয়ালি মেল সাবজেক্ট হলে তার পকেটে ফোন থাকতে পারে, তার মানি ব্যাগ থাকতে পারে, চাবি থাকতে পারে, তো সেইগুলো তার ওয়েটের ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারে। তো ওই জন্য হচ্ছে আমরা ওইগুলা খেয়াল রাখবো যে কিছু থাকলে আমরা সেগুলো বের করে নিব। তারপরে হাইট মাপার ক্ষেত্রে তার পজিশনিংটা ঠিক আছে কিনা, তার যে অক্সিপিট, তারপরে হচ্ছে শোল্ডার, তার হিল, এইগুলো সবগুলো ইন লাইন আসছে কিনা সেগুলো হচ্ছে আমরা দেখবো। তারপর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেগুলো হচ্ছে মুখে বলার জিনিসগুলো, যেমন হচ্ছে কাউন্সিলিং এর জিনিসগুলো মুখে বলতে হয়, যে একজন সাবজেক্ট থাকে তাকে বুঝাতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করব, যে যারা হচ্ছে গ্রুপ স্টাডি করি তারা একজন আরেকজনকে বলার চেষ্টা করবো, বা যে একা একা পড়ি সে হচ্ছে নিজে বলার চেষ্টা করব। তো প্র্যাকটিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো প্রসিডিউরের ক্ষেত্রে হচ্ছে এগুলাই এরকম থাকে। তো এই প্রসিডিউরটা আমরা করবো, এবং রেসপেক্টিভ মেডিকেল কলেজে সেগুলো কিন্তু হচ্ছে পরীক্ষার আগে এগুলো দেখানোর চেষ্টা করে, না দেখালে হচ্ছে আপনারা স্পেসিফিক সিনিয়রদের থেকে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে কিছু ম্যাথ থাকে, ম্যাথ নিয়ে বলি। ম্যাথগুলো মেইনলি হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে থাকে, সিম্পল কিছু ম্যাথ থাকে, যে কিছু ডেটা দেওয়া থাকে। যেমন দেওয়া থাকতে পারে, মনে করেন যে 10 জনের হচ্ছে এজ দেওয়া আছে, সেখান থেকে বললো যে তাদের মিন এজ কত, মানে অ্যাভারেজটা বের করতে বলছে, বা মিডিয়ান বের করতে বলতে পারে, মোড বের করতে বলতে পারে। এগুলো খুবই ইজি, আপনারা পারবেন। মিনগুলো যোগ করে ভাগ করে, এগুলো আমি আর বললাম না। মিন, মিডিয়ান, মোড ছাড়া আরো কিছু ম্যাথ থাকতে পারে, যেমন হচ্ছে ডেমোগ্রাফি থেকে ম্যাথ থাকতে পারে, যেমন হচ্ছে ক্রুড ডেথ রেট আর বার্থ রেট, এগুলো দিয়ে বললো যে গ্রোথ রেট ক্যালকুলেট করো। তো এগুলো সিম্পল ম্যাথ, আপনারা হচ্ছে দেখবেন আপনাদের রেসপেক্টিভ মেডিকেল কলেজে ওরকম দিয়ে দিবে যে কোন কোন ম্যাথগুলো থাকে। যেমন আমাদের মেডিকেলে গ্রোথ রেটের একটা ম্যাথ থাকে, আর হচ্ছে মিন বের করার একটা ম্যাথ থাকে। তো এই দুইটা ম্যাথ মোটামুটি আমরা শিখে গেলে আমাদের হচ্ছে কভার হয়ে যায়। তো আপনারা দেখবেন যে আপনাদের মেডিকেলে আরো অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে IMR, MMR এগুলো বের করতে বলে। এগুলো সিম্পলি জাস্ট 2-3টা মান থাকে, আপনারা সূত্রটা জানলে সূত্রের মধ্যে বসালেই আপনাদের কিন্তু ভ্যালুটা চলে আসবে। এরপরে আরো কিছু জায়গায় আমি দেখেছি ইনসিডেন্স ব্যালেন্স এগুলো বের করতে বলে। তো আপনারা মোটামুটি এই সূত্রগুলো তো আপনাদের ভাইবার জন্য লাগে, আপনারা সূত্রগুলো হচ্ছে শিখবেন, এবং আপনারা আপনাদের রেসপেক্টিভ মেডিকেল কলেজে যখন হসপিটাল দেখায় তখন আপনারা ম্যাথগুলো দেখে নেবেন যে কিভাবে করছে। এরপরে এইগুলো গেল হচ্ছে কম প্রসিডিউর, ধরেন 2টা বা 3টা থাকে প্রসিডিউর। কিছু কিছু জায়গায় হচ্ছে প্রসিডিউর হিসেবে বিপি মাপা থাকে, যে মেজারিং দা বিপি, ঠিক আছে। তো ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে অস্কালটেটরি যে মেথড সেটা দিয়েই মাপি, এবং সেটা বলা থাকে যে অস্কালটেটরি মেথডে হচ্ছে ব্লাড প্রেশারটা মেজার করেন। তো সেটা মেজার করার ক্ষেত্রেও আমাদেরকে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে গ্রিট করতে হবে, তাকে হচ্ছে কনসেন্ট নিতে হবে যে আমি এই কাজটা করবো, পরে পুরো প্রসিডিউর শেষে তাকে আবার থ্যাঙ্কস জানানো। প্রত্যেকটা জিনিসে মার্ক ক্যারি করে, এই জন্য আপনারা এগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। আর ব্লাড প্রেশারের যে স্টেশনটা সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, কারণ ব্লাড প্রেশার পুরোটা মেপে নিয়ে আবার সেখানে হচ্ছে লিখতে হয়, লিখে আবার ইন্টারপ্রিট করতে হয়, যে WHO যে ক্লাসিফিকেশনটা আছে, যে সে কি নর্মালে আছে নাকি হচ্ছে টাইপ মানে হাইপারটেনশন আছে নাকি কোন স্টেজে আছে, সেগুলো আবার হচ্ছে লিখতে হয়। তো ওই জন্য হচ্ছে একটু কঠিন হয়ে যায় ওইটা। আপনারা টাইমের দিকটা খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে 2 মিনিট বা 3 মিনিট এরকম দেওয়ার চেষ্টা করে। তো ব্লাড প্রেশার যদি থাকে সেটা আপনারা জিজ্ঞেস করে নেবেন, আপনাদের রেসপেক্টিভ মেডিকেল কলেজের লেকচারারদের থেকে জিজ্ঞেস করে নেবেন যে ব্লাড প্রেশার থাকবে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনাদের যে 10 জন বা 15 জনের যে একটা ব্যাচের যে পরীক্ষা হয়, সেই ব্যাচের একজনকে, যে কোনো একজন, সে হচ্ছে ব্লাড প্রেশার মেশিনটা নিয়ে আসতে হবে, ব্লাড বিপি মেশিন এবং স্টেথোস্কোপ এগুলো নিয়ে আসতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর অসপি মোটামুটি তারা সবাই চেষ্টা করে যে এক্সটার্নাল আসার আগে যেন শেষ করে ফেলা যায়, এই জন্য তারা তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করে, যেমন হচ্ছে 8:30টার দিকে শুরু করে দেয়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আপনারা তাড়াতাড়ি হচ্ছে এক্সাম হলে যেন পৌঁছে যেতে পারেন। আচ্ছা, এই দুইটা গেল, প্রসিডিউর গেল, ম্যাথ গেল, এগুলা নিয়ে মোটামুটি হচ্ছে 5টার মতো স্টেশন গেল। এরপরে বাকি 5টা থাকে হচ্ছে স্পটিং। কিছু স্পেসিমেন থাকে, যেমন হচ্ছে ওভারঅল আমি দেখছি যে কমনলি থাকে হচ্ছে কন্ট্রাসেপটিভ গুলা, যেমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভের হচ্ছে প্যাকেট থাকতে পারে, ব্লিস্টার একটা প্যাক থাকতে পারে, তারপর হচ্ছে কোনো জায়গায় কন্ডোমের প্যাকেট থাকতে পারে, তারপর হচ্ছে IUCD যেটা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস সেটা থাকতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ আসে, নন কন্ট্রাসেপটিভ ইউজ আসে, যেমন হচ্ছে OCP, কন্ডোম, এগুলো কন্ট্রাসেপটিভ ইউজ, নন কন্ট্রাসেপটিভ ইউজ। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন আসলে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বলে দেয় যে অ্যাবসোলুটটা লিখেন বা হচ্ছে রিলেটিভটা লিখেন। যদি বলে দেওয়া না থাকে তাহলে অ্যাবসোলুট রিলেটিভ দুইটাই হচ্ছে লিখবেন অল্প অল্প করে। তো মার্ক হচ্ছে 5, মার্কের দিকেও খেয়াল রাখতে হবে, সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ভ্যাকসিনের ভায়াল থাকে কিছু, যেমন হচ্ছে MR ভ্যাকসিনের ভায়াল থাকে, TT ভ্যাকসিনের ভায়াল থাকে। ভায়ালটা দিয়ে তারপরে হচ্ছে ওইটা শিডিউল লিখতে পারে। তো শিডিউলটা আপনারা সবাই জানেন, শিডিউলটা লিখবেন ঠিক মতো। আর TT ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে ওখানে বলে দেওয়া থাকে যে প্রেগন্যান্ট ওমেনের শিডিউলটা লিখুন, তো সেই প্রেগন্যান্ট ওমেনের শিডিউলটা আপনারা লিখবেন। বা যদি বলা থাকে যে রিপ্রোডাক্টিভ এজের ওমেনের শিডিউল লিখো, তাহলে সেখানে সেটা শিডিউলটা লিখতে হবে। এরপর হচ্ছে ভিটামিন A ক্যাপসুল থাকে, ভিটামিন A ক্যাপসুলের মধ্যে আবার হচ্ছে নীল কালারের আছে, লাল কালারের আছে। তো নীল কালারেরটা হচ্ছে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, আর লাল কালারেরটা হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট।
তো ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে স্পেসিমেনটা আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে বলতে হবে যে এটার ডোজিংটা কি। ভিটামিন ক্যাপসুলের ক্ষেত্রে ডোজিংটা জানতে চাই, যে একজন ইনফ্যান্ট 1 বছরের নিচের হইলে তার ক্ষেত্রে ডোজিংটা কি, যে আর 1 বছর উপরে হলে তার ক্ষেত্রে ডোজিংটা কি, সেটা হচ্ছে জানতে চাই। তারপরে হচ্ছে এমআর সিরিঞ্জ থাকতে পারে কোনো জায়গায় ইনস্ট্রুমেন্ট হিসেবে। এমআর সিরিঞ্জ যদি থাকে, সেটা একটা সিরিঞ্জের মতো আপনারা দেখবেন, আপনাদের হয়তো স্পেসিমেনটা আছে ডিপার্টমেন্টে, ওইখান থেকে আইডেন্টিফাই করতে পারে। তারপর হচ্ছে পার্টস গুলা বলতে পারে যে কি কি পার্টস আছে এবং এটার ইউজ কি, সেটা জানতে চায়। এরপরে কিছু কিছু জায়গায় হচ্ছে ওআরএস এর প্যাকেট দেওয়া থাকে, ওর স্যালাইন, যে ওআরএস এর যে প্যাকেটটা, সে প্যাকেট দেওয়া থাকে, প্যাকেট দিয়ে বলে যে এটার হচ্ছে মানে ইউজ কি বা হচ্ছে এটার কম্পোজিশনটা কি, সেটা জানতে চায়। কোনো কোনো জায়গায় হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই যেটা, সেটা দেওয়া থাকতে পারে, সেটা দিয়ে থাকে, বলতে পারে যে এটার পার্টস কি কি আছে, এটার ইউজ কি, আর হচ্ছে এটা কিভাবে স্টেরিলাইজ করা হয় সেটা দেওয়া থাকতে চাইতে পারে। কোনো কোনো জায়গায় হচ্ছে স্যাভলনের একটা টিউব দেওয়া থাকে, দিয়ে বলতে পারে যে এটা কি আইডেন্টিফাই যে স্পেসিমেন, এবং তারপরে বলে যে এটার ইউজ কি। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু একটা ডিসইনফেক্টেন্ট, তো ওই ক্ষেত্রে হচ্ছে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন রিলেটেড হচ্ছে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের পার্থক্য, এটা তারা দিতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি। আর লাস্ট অফ অল হচ্ছে কিছু মডেল থাকে, মডেল যেমন হচ্ছে আপনাদের হচ্ছে মশা মাছি, এগুলোর হচ্ছে মডেল থাকে। মডেল দিয়ে বলা হচ্ছে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাইং পয়েন্ট গুলো লিখো, আর হচ্ছে এর মাধ্যমে কি কি ডিজিজ ট্রান্সমিট করে সেগুলো হচ্ছে লিখো। এগুলো আপনারা হচ্ছে এন্টোমোলজিতে পড়বেন। এন্টোমোলজি রিলেটেড কি ভাইবাতে তেমন কিছু পড়তে হয় না, মানে খুব কমই জিজ্ঞেস করে। অস্পির জন্য হচ্ছে এইগুলো পড়তে হয়, যে মশার মডেল আছে না মাছির মডেল আছে, আপনার সেটা দেখবেন। যেটার মডেল আছে সেটা আইডেন্টিফাইং পয়েন্টস গুলো জানবেন, আর কি কি ডিজিজ ট্রান্সমিট করছে সেগুলো জানবেন। আরেকটা মডেল আছে হচ্ছে একটা বাচ্চার মডেল দেওয়া থাকে, বা মিজেলস এর র্যাশ, তো এখান থেকে হচ্ছে মিজেলস আর চিকেন পক্স এর র্যাশের যে পার্থক্য সেটা হচ্ছে আসে। তো এই হচ্ছে হসপিতে এই 10টা স্টেশনই থাকে। 10টা স্টেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন এগুলো পড়ার জন্য। এগুলো পড়ার জন্য বেশি সময় দিতে হয় না, আপনারা এমনি এই যে স্পটিং আর যে রিলেটেড যে কোশ্চেন গুলো সেগুলো আপনারা ভাইবার জন্য এমনিতেই পড়বেন। তো এটা হচ্ছে আপনি ভাইবার দিন সকালে পড়তে পারেন, বা হচ্ছে ভাইবার আগের দিন রাতে একটু দেখতে পারেন, এগুলোর জন্য বেশি সময় লাগে না। তো এই হসপিতে হচ্ছে আপনার 50 মার্ক, ঠিক আছে। তো এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনি 45-46 এরকম তুলতে পারবেন। তো এটা ছিল অসপি রিলেটেড। তো অসপি রিলেটেড আপনাদের যদি কারো কিছু জানার কিছু থাকে তাহলে সেটা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। আর এমনিতে ওভারঅল আমি প্রত্যেকটা স্টেশনের ডিটেলস বললাম না, কারণ হচ্ছে মেডিকেল যেহেতু ভ্যারি করে। তারপরে হচ্ছে আমি আমার মিডফোর্ডে আমাদের সলিমুল্লাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওই যে আপনাদের গত দিন যে ক্লাস নিয়েছেন ফাইজা কবির আপু, ওনার কিছু নোটস আছে, আপনারা চাইলে ওগুলো হচ্ছে গ্রুপে আপলোড করে দেওয়া যাবে। তো ওইগুলোর সাথে আপনাদের কিছু মিলতে পারে, কিছু না মিলতে পারে, তো ওই মিলে এই জন্য আর কি ডিটেলস বললাম না। তো অসপি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, সেগুলো কমেন্টে লিখতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা নিয়ে সেটাতে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশনে চলে যাচ্ছি। তো এর মধ্যে হচ্ছে মেইনলি 3টা পার্ট। একটা হচ্ছে আরএফএসটি, যেটা ফুল ফর্ম হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। তারপর হচ্ছে ডে ভিজিট থাকে, আমরা বেশ কিছু হচ্ছে স্পটে ভিজিট করি। আর থাকে হচ্ছে একটা স্টাডি ট্যুর। তো এইগুলোর প্রত্যেকটা রিপোর্ট থাকে, এই রিপোর্টগুলো হচ্ছে জমা দিতে হয়। তো এই রিপোর্টগুলো নিয়ে হচ্ছে আপনাকে বিভিন্ন বোর্ডে ঢুকতে হয়। 2টা বোর্ড থাকে আমাদের। তো এক বোর্ড 1, যেটা বোর্ড 1 এর মধ্যে মেইনলি হচ্ছে এপিডেমিওলজিটা থাকে, বায়োস্ট্যাটিস্টিক্স থাকে। তো ওই বোর্ডটার মধ্যে হচ্ছে আপনার যে সার্ভে রিপোর্ট, যেটা যে মানে আরএফএসটির জন্য আপনি যেটা বানিয়েছেন সেটা নিয়ে ঢুকতে হয়। আর বাকি যে 2টা ডে ভিজিট রিপোর্ট বা হচ্ছে স্টাডি ট্যুর রিপোর্ট, সেটা হচ্ছে নিয়ে অন্য বোর্ডে ঢুকবেন। অনেক ক্ষেত্রে স্টাডি ট্যুরটা হচ্ছে আবার বোর্ড 1 দিয়ে দিতে পারে, মানে স্টাডি ট্যুরটা হচ্ছে ভ্যারি করে, দুই বোর্ডের যে কোনো একটা দেশে যেতে পারে। তো স্টাডি ট্যুরটা প্রথমে বলে নেই, এটা নিয়ে তেমন কিছু জিজ্ঞেস করে না, অনেকে তো জিজ্ঞেসই করে না। আর যদি জিজ্ঞাসা করেও তাহলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করে সাধারণত যে কোথায় গিয়েছেন বা কি দেখেছেন, সেখানে স্পটটা কি ছিল, কি দেখেছেন, এবং সেখানে রিলেটেড হেলথ বা সেখানের কোনো পাবলিক হেলথ ইস্যু আছে কিনা। যেমন কি হতে পারে, ধরেন আপনি কোনো একটা ক্রাউডেড প্লেসে গিয়েছেন, সেখানে ক্রাউডেড হওয়ার দ্বারা সেখানে হচ্ছে কমিউনিকেবল ডিজিজ সেগুলো বেশি বেশি স্প্রেড করবে। বা আপনি আমার একটা জায়গায় গেছেন, তার পাশে একটা কোনো হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে হচ্ছে কোনো এয়ার পলিউশন হচ্ছে বা এরকম কিছু। তো ওই রিলেটেড কোনো হেলথ প্রবলেম আপনার চোখে পড়েছে কিনা সেটা আপনি বলবেন। বেশি কিছু জিজ্ঞেস করেন, আর কি কি দেখেছেন সেটা আপনি বললেন যে এরকম এইগুলো আমরা দেখেছি। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে আরএফএসটির মধ্যে, রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। তো ওইটার বইটা নিয়ে যে আমরা ঢুকি, তো ওইটার মধ্যে অনেকে ভুল করে, অনেক মানে ঢুকার পরে আপনাকে জিজ্ঞেস করবে যেটা কি নিয়ে আসছো। 2 বোর্ডে আপনি যখন ঢুকবেন, আপনার হাতে তো ওই বইগুলো থাকবে, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি নিয়ে আসছো। তো আরএফএসটিটা নিয়ে যখন মানুষ ঢুকে, তখন মানুষ হচ্ছে অনেকেই বলে ফেলে যে এটা হচ্ছে আরএফএসটি, কিন্তু ওইটা তো আরএফএসটি না। আরএফএসটিটার মানে হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং, মানে পুরো প্রোগ্রামটা হচ্ছে আরএফএসটি। তো এটার জন্য আপনি যে সার্ভেটা যে করছেন, সেই সার্ভের রিপোর্টটা হচ্ছে আপনি হাতে নিয়ে আসছেন। তো এটা আপনাকে বলতে হবে এরকম যে সার্ভে রিপোর্ট অন, বলার পর আপনার যে স্টাডিটা যে করছেন, সেই স্টাডির যে পুরো যে টাইটেলটা, সেই পুরো টাইটেলটা হচ্ছে আপনাকে বলতে হবে, এবং এই জন্য আপনার টাইটেলটা হুবহু পুরো মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, তাহলে টাইটেল পুরো হুবহু মুখস্থ থাকতে হবে, কোনো কিছু ভুল করা যাবে না। আচ্ছা, কিছুক্ষণ কানেকশন প্রবলেম হচ্ছিল, আবার চলে আসছি।
তো ঢুকেই বলবেন যে সার্ভে রিপোর্ট অন দিয়ে পুরো টাইটেলটা হচ্ছে হুবহু বলবেন, নার্ভাস আর কিছু নেই বলবেন। বলার পর এরপরে হচ্ছে টাইটেল থেকে আপনাকে কিছু জিনিস কোশ্চেন করতে পারে, বা টাইটেলের মধ্যে আপনার বেশ কিছু জিনিস আছে যে হচ্ছে আপনি কোন পপুলেশনে স্টাডিটা করেছেন, বা হচ্ছে আপনার স্টাডির মূল টপিকটা কি, কোন টপিক আপনি স্টাডিটা করেছেন। তো যেই টপিক সেটা থাকবে সেই টপিক রিলেটেড কিন্তু কোশ্চেন আপনাকে চলে যেতে পারে। তো এরপরে হচ্ছে আপনার ওইখানে বেশ কিছু চ্যাপ্টার আছে, ঠিক আছে, বেশ কিছু চ্যাপ্টারের মধ্যে থেকে আপনাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে হবে। যেমন হচ্ছে চ্যাপ্টার 1 এর মধ্যে আপনাকে জাস্টিফিকেশন বা রেশনাল, যেটা যে আপনি স্টাডিটা কেন করলেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। সেটা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এই টপিকে এই স্টাডিটাই কেন করলে, এই পপুলেশনেই কেন করলে। তো আপনারা জাস্টিফিকেশনটা ভালো মতো পড়ে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা থাকে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যে আমাদের আগে এই টপিকে অনেক স্টাডি হয়েছে, এরকম হতে পারে যে আগে স্টাডি হয়েছে কিন্তু তার সাথে অনেক নলেজ গ্যাপ আছে, বা অনেক আগে স্টাডি হয়েছে, রিসেন্ট টাইম ফ্রেমে কোনো স্টাডি হয়নি, এই জন্য আমি স্টাডিটা করছি। অথবা এরকম হতে পারে যে আগে এই টপিকে কোনো স্টাডি হয়ই নাই, সেক্ষেত্রে আমি এই জন্য জানার জন্য স্টাডি করছি। অথবা এই স্টাডি হয়েছে কিন্তু অন্য দেশে হয়েছে, বাংলাদেশে হয়নি। অথবা বাংলাদেশে হয়েছে কিন্তু অন্য একটা পপুলেশনে হয়েছে, এই পপুলেশনে হয়নি, এই জন্য আমি এই করছি। সেটা আপনারা জাস্টিফিকেশনটা ভালো মতো পড়বেন এবং সেটা হচ্ছে ডেলিভার করবেন। আপনার হুবহু যে মুখস্থ করতে হবে এরকম আপনি জিনিসটা বুঝবেন, আপনি জিনিসটা বাংলায় ডেলিভারি দিলেও চলবে, ঠিক আছে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 1 এ হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিমিটেশন, যে আপনার স্টাডির কি কি লিমিটেশন ছিল। ইন জেনারেল সব স্টাডির লিমিটেশন থাকে, যে স্যাম্পল সাইজ ছোট ছিল এই জন্য আমি হচ্ছে জেনারেলাইজ করতে পারবো না। তারপর হচ্ছে আমার টাইম ফ্রেম কম ছিল এই জন্য আমি ভালো রেজাল্টটা পাই নাই। আমার লোক বল কম ছিল, আমার টাকা পয়সা কম ছিল, ঠিকভাবে করতে পারি নাই। আমার স্যাম্পলিংটা প্রবাবিলিটি ছিল না, আমি পারপাসিং স্যাম্পলিং করেছি, এই জন্য আমার জিনিসটা পপুলেশনকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারছে না। এই টাইপ হচ্ছে কিছু লিমিটেশন থাকে। তারপরে হচ্ছে এরপরে চলে যাবে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্টিভ, যে আপনার অবজেক্টিভগুলো জানতে চাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ কোশ্চেন। দেখবেন যে রিসার্চ কোশ্চেন একটা পেজে শুধুমাত্র রিসার্চ কোশ্চেনটাই আছে। তো ওখানে আপনার জিজ্ঞেস করবে যে রিসার্চ কোশ্চেনটা কি। তো রিসার্চ কোশ্চেনটা কি আপনার এই স্টাডি টপিকটাই ওইটাই কোশ্চেন আকারে, যে হতে পারে যে হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ অমুক ডিজিজ ইন অমুক পপুলেশন, এরকম হতে পারে। আপনি রিসার্চ কোশ্চেনে জানতে হবে। তো রিসার্চ কোশ্চেনটা গেল। রিসার্চ কোশ্চেনটাই কিন্তু হচ্ছে আপনার জেনারেল অবজেক্টিভ। তো অবজেক্টিভ আবার দুই রকম আছে, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, দুইটাই জিজ্ঞেস করবে। মানে যে জিনিসগুলো জিজ্ঞেস বলতেছি যে এইগুলো যে সবই যে একজনকে জিজ্ঞেস করবে তা না, তাও এক একজনকে এক একটা জিজ্ঞেস করবে আর কি। তো অবজেক্টিভের মধ্যে জেনারেল অবজেক্টিভটা জিজ্ঞেস করলে আপনি ওইটা বললেন। স্পেসিফিক অবজেক্টিভটা জিজ্ঞেস করবে যে জেনারেলের মধ্যেই ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনার ছোট ছোট কি কি কাজ করতে হবে। যেমন আপনি হয়তো চাচ্ছেন যে এই এলাকায় কন্ট্রাসেপটিভ ইউজের ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেসটা কিরকম। তো এটা জানতে হলে আপনার কি করতে হবে, যে কন্ট্রাসেপটিভের যে জিনিস যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষ জানে কিনা সেটা আপনার জানতে হবে। তারপরে কন্ট্রাসেপটিভ কিভাবে ইউজ করতে হয় সেটা মানুষ জানে কিনা, এই জিনিসগুলো আপনি বের করতে পারেন। বা হচ্ছে একটা কমন থাকে যে ওই এলাকার লোকের মধ্যে সোশিও ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস গুলো কিভাবে আছে সেইগুলো হচ্ছে আমরা মেজার করি। তো এই যে ওই আমার যে গোলটা যে আছে জেনারেল অবজেক্টিভ, সেটা যদি আমরা গোল হিসেবে চিন্তা করি, ওইটাতে অ্যাচিভ করার জন্য আমার যে ছোট ছোট যে স্টেপগুলো থাকে সেগুলোই হচ্ছে আমার স্পেসিফিক অবজেক্টিভ গুলো। এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনি বলবেন। এবং স্পেসিফিক অবজেক্টিভে সবসময় দেখবেন অবজেক্টিভ গুলো সবসময় টু তারপরে একটা ভার্ব থাকে একসাথে, তো ওই টু ভার্ব ওইভাবে ওই ফরম্যাটেই বলতে হবে কিন্তু আপনাদেরকে, তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আমাদের রিসার্চ কোশ্চেন থাকে। এরপরে বললাম যে এরপরে লিমিটেশনের মধ্যে স্যাম্পল সাইজ ছোট সেগুলো বললাম, স্যাম্পলিং ভালো হয় না এগুলো বললাম। এরপরে একটা থাকে হচ্ছে ভ্যারিয়েবলস, যে লিস্ট অফ ভ্যারিয়েবলস, যে আপনার যে স্টাডিটা করেছেন সেখানে কি কি ভ্যারিয়েবলস ছিল। তো সেখান থেকে হচ্ছে ভ্যারিয়েবলস এর মধ্যে ভ্যারিয়েবল টাইপে চলে যেতে পারে, যে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, বা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেক্ষেত্রে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা সেটা জানতে হবে। তো আমরা স্টাডিতে যেটা বের করার চেষ্টা করি, যেমন যদি অ্যাওয়ারনেস অন কন্ট্রাসেপটিভ ইউজ যদি হয়, তাহলে এই যে অ্যাওয়ারনেসটা এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে আমরা মেজার করার চেষ্টা করতেছি। তো এর সাথে এগুলা যার উপর ডিপেন্ড করবে, মানে বাকি যা আমরা বের করবো সবগুলোই হবে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভ্যারিয়েবলের মধ্যে আরেকটা ক্যাটাগরাইজ করা যায়, সেটা হচ্ছে কিছু হচ্ছে সোশিওডেমোগ্রাফিক ভ্যারিয়েবল, যেমন হচ্ছে পেশেন্টের হচ্ছে জেন্ডার, তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তার এডুকেশনাল স্ট্যাটাস, তার ফ্যামিলি সাইজ, এগুলো হচ্ছে সোশিওডেমোগ্রাফিক। তার মান্থলি ইনকাম, এগুলো হচ্ছে সোশিওডেমোগ্রাফিক ভ্যারিয়েবল। আর কিছু থাকে হচ্ছে আমার স্টাডি টপিক রিলেটেড, সেই টপিক রিলেটেড কিছু থাকে, সেগুলো হচ্ছে ওগুলো আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা একবার রিডিং দিবেন। এরপরে থাকে হচ্ছে আপনার আরেকটা জিনিস, যে অপারেশনাল ডেফিনিশন নামে থাকে কিছু জিনিস, সেটা হচ্ছে কাউকে কাউকে জিজ্ঞেস করতে পারে। এটা অতটা খুব বেশি যে সবাইকে জিজ্ঞেস করবে সেরকম না, তাও জেনে রাখা ভালো। যে জিনিসটা হচ্ছে যে এমনিতে যে কোনো জিনিসের ডেফিনিশন, ধরেন কন্ট্রাসেপটিভ ডেফিনিশন তো বইপত্র অনেক কিছু আছে, বা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ওমেন, এটা তো ডেফিনিশন বইপত্র অনেক কিছু আছে, কিন্তু আপনি আপনার স্টাডিতে কি হিসেবে এটা কি ইউজ করছেন। যেমন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওমেন বলতে আমরা ইন জেনারেল 15 থেকে 49 বুঝি। এখন ধরেন আপনি আপনার স্টাডিতে বুঝাইছেন 15 থেকে 30, তাহলে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে সেটাই হচ্ছে আপনার স্টাডির জন্য অপারেশনাল ডেফিনিশন, যে আপনি আপনার নিজের মতো করে একটা ডেফিনিশন দিয়েছেন। সেটা আপনাকে অপারেশনাল ডেফিনিশনটা কি সেটা হচ্ছে আপনি জানা থাকা ভালো, মানে এটার যে ডেফিনিশন যে মুখস্থ করতে হবে সেরকম না, জিনিসটা কি সেটা বোঝা থাকতে হবে।
এরপরে চ্যাপ্টার 1 চলে গেল। চ্যাপ্টার 2 এর মধ্যে আছে হচ্ছে লিটারেচার রিভিউ। এখান থেকে আপনাদেরকে তেমন কিছু জিজ্ঞেস করবে না। তো লিটারেচার রিভিউটা কি? রিভিউটা হচ্ছে যে আপনার এই টপিকে আগে কি কি স্টাডি হয়েছে, সেই স্টাডিতে কি কি ফাইন্ডিংস ছিল, সেগুলো হচ্ছে আপনি জাস্ট একটু ইন শর্টে সেগুলো হচ্ছে লিখছেন, যাতে হচ্ছে যে স্টাডিটা পড়বে সে পড়ে যেন বুঝতে পারে যে এই বিষয়ে আগে কি কি কাজ হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে চ্যাপ্টার 3, সেটা হচ্ছে মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি বা মেথডস এন্ড ম্যাটেরিয়ালস থাকে কোনো কোনো জায়গায়। তো এই চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে যা আছে সব পড়তে হবে, সব জানতে হবে, হুবহু যে মানে সব জানতে হবে। এই চ্যাপ্টার থেকে সবকিছু, অন্য কিছু জিজ্ঞেস না করে এই চ্যাপ্টার থেকে সবকিছু জিজ্ঞেস করবে। এই চ্যাপ্টারে কি কি আছে? আছে হচ্ছে আপনার স্টাডিটা কি টাইপের ছিল, স্টাডি টাইপ। ইউজুয়ালি সবগুলো থাকে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ বা ক্রস সেকশনাল স্টাডি। তো ওইখান থেকে আপনার চলে যাবে এপিডেমিওলজির মধ্যে যে স্টাডি টাইপ আর কি কি আছে, অবজারভেশনাল, এক্সপেরিমেন্টাল, তারপরে ডেসক্রিপটিভ মানে কি, অ্যানালাইটিক্যাল মানে কি, এর মধ্যে পার্থক্য কি, অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টালের মধ্যে পার্থক্য কি, ক্রস সেকশনাল যে করছেন আর কি কি আছে, লঙ্গিটিউডাল আছে, ক্রস সেকশনাল আর লঙ্গিটিউডালের মধ্যে পার্থক্য কি, তারপরে অ্যানালাইটিক্যালের মধ্যে কি কি আছে, তার মধ্যে কেস কন্ট্রোল কি, কোহর্ট কি, ওর মধ্যে পার্থক্য কি। কেস কন্ট্রোল আর কোহর্টের পার্থক্যটা খুব বেশি ধরে, ক্রস সেকশনাল লঙ্গিটিউডালের মধ্যে পার্থক্যটা খুব বেশি ধরে। তো ক্রস সেকশনাল হচ্ছে যে আপনি যদি একজন রেসপন্ডেন্টের কাছে একটা সিঙ্গেল টাইম ফ্রেমে একবারই যদি ডাটা কালেক্ট করেন, তাহলে সেটা হবে ক্রস সেকশনাল। আর তার কাছে যদি মাল্টিপল টাইমে যান, মাল্টিপল টাইম ফ্রেমে যদি যান, বারবার গিয়ে ফলো আপ করছেন, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে লঙ্গিটিউডাল স্টাডি। আমরা সাধারণ ক্রস সেকশনাল কেন করি? কারণ এটা তো সময় কম লাগে, আমাদের টাকা পয়সা কম লাগছে, এই জন্য আমরা এটা করি। এরপর হচ্ছে জিজ্ঞেস করবে যে এই পার্থক্যগুলো জিজ্ঞেস করবে, তারপরে এখান থেকে চলে যেতে পারে যে ক্রস সেকশন কোহর্ট যখন বলবেন, এগুলো যখন বলবেন তখন সেখান থেকে বায়াসে চলে যেতে পারে, বা এপিডেমিওলজি রিলেটেড বাকি কোশ্চেনগুলোতে চলে যেতে পারে, যে এক্সপেরিমেন্টাল স্টাডি কি কি আছে, তারপরে আরসিটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সেটা কি কি স্টেপ আছে, এগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে হচ্ছে স্টাডি পপুলেশন কি ছিল আপনার যেখানে করেছেন, স্টাডি পিরিয়ডটা কি ছিল, স্যাম্পলিং কিভাবে করেছেন। স্যাম্পলিং মেথডটা ইউজুয়ালি হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং হয়, মানে হচ্ছে এখানে হচ্ছে যে রিসার্চার যে সে জাজ করে যে কে হচ্ছে আমাকে ডেটাটা দিতে পারবে। সবার পিছনে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না। এখানে আমরা যেটা করি যে যাকে দেখে মনে হচ্ছে সে ভালো বুঝবে জিনিসগুলো, সে এই রিলেটেড কথাগুলো জানে, তার ক্ষেত্রে তাকে গিয়ে আমরা জিজ্ঞেস করি, বা যে হচ্ছে সহজে ইজিলি অ্যাপ্রোচেবল, তার সাথে কি আমরা কথা বলি। যে ডেটা তাকে তো জোর করে আমরা কথা বলবো না। তো এই জিনিসগুলো হচ্ছে আমার স্যাম্পলিং এর মধ্যে চলে আসে, যে পারপোসিভ স্যাম্পলিং, তখন ওইখান থেকে জিজ্ঞেস করে যে স্যাম্পলিং মেথড কি কি আছে। তো ওইখান থেকে চলে যায় যে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ভালো কোনগুলা। সবচেয়ে ভালো হচ্ছে আপনার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু ওইটা আসলে করা সম্ভব হয় না, আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে, এগুলো এই জন্য আমরা করতে পারি না। তারপর এখান থেকে চলে যাচ্ছে যে আপনার যে স্যাম্পলিং এর মধ্যে স্যাম্পল সাইজ আপনি কিভাবে ক্যালকুলেট করেছেন। তো ইউজুয়ালি হচ্ছে স্যাম্পল সাইজের একটা সূত্র আছে, তো সূত্রটা হচ্ছে জেনে রাখবেন, ওটা সবাইকে জিজ্ঞেস করেন, একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, কাউকে জিজ্ঞেস করতে পারে, না পারলে খুব বেশি সমস্যা হবে না। যারা ভালো করতে চান তারা জেনে রাখবেন স্যাম্পল সাইজের যে কিভাবে ক্যালকুলেট করে। তো ইউজুয়ালি এরপরে হচ্ছে ডাটা আপনি কালেক্ট করেছেন, কি ডাটা কালেকশনের জন্য কি টুল ইউজ করেছেন। তো টুল অনেক রকমের আছে, আমরা ইউজুয়ালি হচ্ছে কোশ্চেনার ইউজ করে থাকি, সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনার। তো সেক্ষেত্রে কোশ্চেনার হচ্ছে আবার অনেক টাইপের হতে পারে, ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে, তো আর মিক্সচার হতে পারে। ওপেন মানে কি, যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তার অ্যান্সার সে হচ্ছে নিজের ইচ্ছা মতো দিবে। যেমন হচ্ছে আবার ক্লোজটা কি, যে তাকে সেখানে অপশন দেওয়া থাকবে। যেমন হতে পারে কি, আপনি কন্ট্রাসেপ্টিভ ইউজ করেন কিনা, ইয়েস অথবা নো, তার এখানে দুইটা অপশন আছে। তাহলে অপশন যেহেতু আমি বলে দিচ্ছি, তাকে আমি স্ট্রাকচার একটা করে দিচ্ছি যে এই স্ট্রাকচারের মধ্যে অ্যান্সার দেন, সেটা হয়ে গেল স্ট্রাকচার্ড। আর যদি আমি কোনো স্ট্রাকচার না দিই, সে কি হতে পারে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে কন্ট্রাসেপ্টিভ ইউজ করেন না, বা কন্ট্রাসেপ্টিভ যে ইউজ করেন কেন করেন, বা আপনাকে এই যে এটার ব্যাপারে কে তথ্য দিয়েছে, সেক্ষেত্রে সে তার ফ্রিলি সে কিন্তু অ্যান্সার দেবে, তাকে আমি কোনো স্ট্রাকচার বলে দিচ্ছি না। তো সেটা হয়ে গেল আনস্ট্রাকচার। তো আমরা ইউজুয়ালি যেটা ইউজ করি সেটার মধ্যে স্ট্রাকচার কিছু কোশ্চেন থাকে, আনস্ট্রাকচার কিছু কোশ্চেন থাকে। তো যেহেতু মিশ্রণ হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলি সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনার। এবং কোশ্চেনারটা বোধ ইংলিশ এন্ড বাংলা থাকে, এবং আমরা বলি যে এটার যে ডাটা কালেকশন, এটা তো হলো টুল বা ইনস্ট্রুমেন্ট বলে। ডাটা কালেকশনের টেকনিকটা হচ্ছে ইন্টারভিউ, ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে আমরা নিই। এবং এই কোশ্চেনারটাকে আমরা বলি যে ইন্টারভিউর অ্যাডমিনিস্ট্রেট, কারণ হচ্ছে ইন্টারভিউ যে নিচ্ছে, আপনি যে ইন্টারভিউ নিচ্ছেন, তখন আপনি কিন্তু কোশ্চেনারটা হচ্ছে ফিল আপ করছেন। আর আরেকটা হয় সেলফ অ্যাডমিনিস্ট্রেট, যেটা হচ্ছে যে সে নিজেই যখন ফিল আপ করবে সেটা হবে সেলফ অ্যাডমিনিস্ট্রেট। আর যদি হচ্ছে আপনি ফিল আপ করেন, সেটা হচ্ছে ইন্টারভিউর অ্যাডমিনিস্ট্রেট। তো এই সবকিছুই কিন্তু আপনার ওই সার্ভে রিপোর্টের মধ্যে লেখা আছে, আপনারা এগুলো পড়বেন, এবং সাথে রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, সেই রিলেটেডগুলো আপনারা জানবেন। তো এখন এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে পপুলেশন কি আর স্যাম্পল কি, পপুলেশন স্যাম্পলের মধ্যে পার্থক্য কি। তো আপনি যে একটা পপুলেশনের মধ্যে যে করেছেন, স্টাডিটা যে করেছেন, যে এই পপুলেশন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ওমেনের মধ্যে করেছেন, সেটা হচ্ছে আপনার পপুলেশন। তাই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে তো লাখ লাখ ওমেন আছে, আপনি তো সবার কাছে ডেটা কালেকশন করতে পারবেন না, আপনাদের রেস্ট্রিকশন আছে। তো ওই জন্য আমি ওই পপুলেশনের যে একটা অংশ থেকে যে আমি ডেটা কালেকশন করছি, সেটাই হচ্ছে স্যাম্পল। তো এখান থেকে আরো কিছু টপিক চলে আসে, যে স্যাম্পলিং ইউনিট কি, স্যাম্পলিং ফ্রেম কি। স্যাম্পলিং ইউনিট হচ্ছে যে আপনি মানে একজনের থেকে যে একটা যে ডেটা কালেকশন করছেন, যে একটা কোশ্চেনার যে ফিল আপ করে দিচ্ছে, সেই হচ্ছে আপনার স্যাম্পলিং ইউনিট। যেমন আমরা এখানে একজন পার্সনের কাছে যাচ্ছি, একজন মানুষ হচ্ছে একজন স্যাম্পলিং ইউনিট।
আর স্যাম্পলিং ফ্রেমটা কি, ধরেন যে এই যে আপনার যে স্যাম্পল সাইজটা যে নিয়েছেন, ধরেন 300 জনের নিবেন, তো আপনি যখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেন সেক্ষেত্রে স্যাম্পলিং ফ্রেমটা আসে, নন প্রবাবিলিটি ক্ষেত্রে স্যাম্পলিং ফ্রেমটা আসে না। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে কি হয়, ধরেন যে আপনি একটা ক্লাসে, ধরেন আপনার মেডিকেলে আপনার ধরেন 200 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে আপনি কোনো একটা স্টাডি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে 200 জন স্টুডেন্টের লিস্ট কিন্তু আপনার কাছে, যখন আপনার সবগুলো স্যাম্পলিং ইউনিটের লিস্ট আপনার কাছে চলে আসবে তখন সেটাকে বলছি স্যাম্পলিং ফ্রেম, এবং সেখানে তখন র্যান্ডমাইজেশনের মাধ্যমে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা করে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে তখন জিজ্ঞেস করে, এটা গেল 3 নাম্বার চ্যাপ্টারে চলে গেল। এরপরে জিজ্ঞেস করতে পারে যে পুরো যে প্রসেসটা, যে পুরো যে সার্ভেটা বা স্টাডিটা এটা কিভাবে করছেন সেটা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে প্রথমে আমরা একটা হচ্ছে টপিক ফর্ম চিন্তা করছি যে এই টপিকে রিসার্চ করা যায়, তারপরে সেই টপিক নিয়ে আমরা কি হচ্ছে আমরা অবজেক্টিভ গুলো ঠিক করছি, যে আমার রিসার্চ কোশ্চেন কি হবে, তারপরে জেনারেল অবজেক্টিভ ঠিক করছি, স্পেসিফিক অবজেক্টিভ ঠিক করছি। এগুলো ঠিক করার পর স্পেসিফিক অবজেক্টিভ থেকে আমি যে এই জিনিসগুলো যে মেজার করবো সেখান থেকে আমি ভ্যারিয়েবল গুলো পাইছি, যে আমার কি ভ্যারিয়েবল থাকবে, তখন সেই ভ্যারিয়েবল গুলো অনুসারে হচ্ছে আমি কোশ্চেনিয়ারটা বানানো হয়েছে, তারপরে সেই কোশ্চেনিয়ার গুলো হচ্ছে আমরা প্রিন্ট আউট করে হচ্ছে আমরা রেসপন্ডেন্টের কাছে গিয়ে সেখানে হচ্ছে সেগুলো আমরা নিজেরা ফিল আপ করে নিয়ে আসছি, এটা ডাটা কালেকশন করেছি। ডাটা কালেকশনের পর সেগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস কিভাবে করেছে সেটা জিজ্ঞেস করে, সেটা সাধারণত আমরা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে অ্যানালাইসিস করি, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে এক্সেল ইউজ করা হয়, বা এমনিতে তেমন কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করা হয় না। তবে কোনো টিচার যদি হচ্ছে বেশি রিসার্চ ওরিয়েন্টেড হয় সেক্ষেত্রে তিনি জিজ্ঞেস করতে পারে যে কোনো সফটওয়্যার নাম জানো কিনা। তো সেক্ষেত্রে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে SPSS নামে একটা সফটওয়্যার। তো এটা আপনারা নাম জেনে রাখেন, না জানলেও চলবে। তো SPSS নামে একটা সফটওয়্যার দিয়ে ডাটা অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার পর কাজ হচ্ছে প্রেজেন্টেশন। তো ডাটা প্রেজেন্টেশনের মেথড দেখেন, সব কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স কিন্তু এখান থেকে কভার করে যাচ্ছে, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি সব এখান থেকে কভার করে যাচ্ছে। তো এখনো কিন্তু আপনার মূল ভাইবা শুরু হয় নাই, এখনো কার্ড তোলায় নাই। তো বায়োস্ট্যাটিস্টিক্সের মধ্যে ওই যে আপনার তখন চলে গেল এইসব জিনিস জিতে গেল যে ডাটা প্রেজেন্টেশন কিভাবে করেছেন। তখন আমরা যেগুলো করে থাকি ট্যাবুলেশনের মাধ্যমে আর হচ্ছে কিছু ফিগারের মাধ্যমে করে থাকি। ফিগারের মধ্যে হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে বার ডায়াগ্রাম আর হচ্ছে পাই চার্ট ইউজ করি। তো সেখান থেকে হচ্ছে বার ডায়াগ্রামের টাইপস জিজ্ঞেস করতে পারে, বার ডায়াগ্রামের যে ক্রাইটেরিয়া কি কি আছে, একটা আইডিয়াল বার ডায়াগ্রামের ক্রাইটেরিয়া জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে পাই চার্টে কিভাবে ক্যালকুলেট করে টোটালটা কত ডিগ্রি, তারপরে যে আমরা পার্সেন্টেজে নিয়ে যে ডিগ্রিটা ক্যালকুলেট করি, তারপর সেটা হচ্ছে করি সফটওয়্যারের মাধ্যমে আমরা গ্রাফটা জেনারেট করি, এগুলো জিজ্ঞেস করে। তারপর হচ্ছে বার ডায়াগ্রাম তো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার জন্য, কোয়ান্টিটেটিভের জন্য কি আছে, যেমন হিস্টোগ্রাম আছে। তারপর ডাটা প্রেজেন্টেশনের জন্য আর কি মেথড আছে। তারপর টেবিল থেকে চলে যায় যে টেবিলের হচ্ছে স্ট্রাকচারটা কি, একটা টেবিলের কি পার্ট আছে, যে রো হেডিং আছে, কলাম হেডিং আছে, বডি আছে, উপরে টাইটেল আছে, ফুট নোট আছে, হেড নোট আছে, এগুলো জিজ্ঞেস করে। তারপর টেবিলের মধ্যে কি আছে, ইউনিভ্যারিয়েট টেবিল আছে, মাল্টিভ্যারিয়েট টেবিল আছে, আমরা ইউজুয়ালি ইউনিভ্যারিয়েট টেবিল ইউজ করি। তো এই জিনিসগুলো এখান থেকে চলে গেল, সব কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স এপিডেমিওলজি ধরে ফেলছে। তো এটা গেল হচ্ছে আপনার ওটার মোটামুটি আরএফএসটি। এরপরে জিজ্ঞেস করে যে এই টোটাল প্রসিডিউরের মধ্যে আপনি কি কাজ করেছেন সেটা জিজ্ঞেস করতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই কাজের সাথে ওরিয়েন্টেড না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার জন্য একটু কষ্ট হয়। তো আপনি কাজ করে থাকেন বা না করে থাকেন, এই জিনিসগুলো আপনি জেনে যাবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। লাস্ট অফ অল রেফারেন্সিং থাকে, যে আমরা যে লিটারেচার রিভিউ যে ইনফরমেশন গুলো যে নিয়েছি সেগুলো আমরা সাইট করে থাকি, যে এইখান থেকে আমি এই ইনফরমেশনটা নিয়েছি। তো রেফারেন্সিং এর জন্য এটা সাধারণত জিজ্ঞেস করেন অ্যাডভান্স লেভেলের জিনিস। তো রেফারেন্সিং গ্রসলি হচ্ছে আমাদের এখানে দুইটা মেথড ইউজ করে, একটা হচ্ছে ভ্যানকুভার মেথড, বা যেটা হচ্ছে নিউমেরিক্যাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউমেরিক্যালটা মেথড ইউজ করা হয়, যে সিরিয়ালি, যে আমি যেখানে যে রেফারেন্স ইউজ করেছি সিরিয়ালি 1 2 3 দিয়ে আমি সেই রেফারেন্স গুলো লিখবো। আর আরেকটা হচ্ছে হার্ভার্ড মেথড, সেখানে হচ্ছে যে অথররা আছে, যেমন ধরেন আমি একটা স্টাডির রেফারেন্স দিচ্ছি বা একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, তার যে লেখক আছে সেই লেখকের যে নামের প্রথম অক্ষর, সেই নামের প্রথম অক্ষর অনুসারে আমি আলফাবেটিক্যালি সাজাবো, যে প্রথমে এ দিয়ে যেগুলো সেগুলো আসবে, তারপরে বি দিয়ে যেগুলো সেগুলো আসবে। এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে হার্ভার্ড মেথড। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ভ্যানকুভার ইউজ করি। এখানে ডিটেলস এগুলো ধরবে না, একজন দুজনকে জিজ্ঞেস করতে পারে, বা যারা ভালো করতে চান তারা এগুলো হচ্ছে জেনে যাবে। আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে ডে ভিজিটের মধ্যে। ডে ভিজিটের হচ্ছে বোর্ড 2 এর মধ্যে যায়, যে বোর্ড 2 এর মধ্যে সেখানে আপনারা যে ডে ভিজিটের ডেটা নিয়ে যাবেন, যে ডে ভিজিট রিপোর্টটা নিয়ে যাবেন, তখন হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন জায়গায় ভিজিট করেছেন। তা আপনি কোন কোন জায়গায়, যে এটা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, তা আপনি যে যে জায়গায় ভিজিট করেছেন সেই জায়গাগুলো আপনাকে সবগুলো জানতে হবে, এবং ফুল নামগুলো, যে কখনো শর্ট ফর্ম বলা যাবে না। যেমন ধরেন আপনি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে গিয়েছেন, সেখানে কিন্তু আপনি আইপিএইচ বলবেন, আপনি পুরো নামটা বলবেন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। বা আপনি আইসিডিডিআরবি তে গিয়েছেন, সেখানে আপনি পুরো নামটা বলবেন। বা আপনি হয়তো ইপিআই হেডকোয়ার্টারে গিয়েছেন, সেখানে কিন্তু ইপিআই কিন্তু না, ইপিআই তো একটা প্রোগ্রামের নাম, ইপিআই হেডকোয়ার্টার্সে গিয়েছেন, সেখানে আপনি এসে পুরোটা বলবেন যে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন হেডকোয়ার্টার্স, সেখানে গিয়েছেন। তো এই যে ফুল ফর্ম গুলো আপনার জানতে হবে, এবং এইখানে প্রত্যেকটা হচ্ছে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট আপনি জেনে যাবেন, ধরতে পারে। তারপরে হচ্ছে একটা কমন জিজ্ঞেস করে যে কি কি জিনিস দেখছেন আপনি, আপনার যেগুলো যেগুলো মনে আছে আপনি সেগুলো বলবেন, সব তো মনে থাকবে না, যেগুলো যেগুলো মনে আছে সেগুলো ধরবেন। তো অনেক টিচার একটু পেঁচানোর জন্য জিজ্ঞেস করে যে কোন তালায় কি দেখছে, যে এগুলো আসলে মনে থাকে না, আমারও মনে নাই। তো এগুলো অনেকেই জিজ্ঞেস করে না, এক দুজনকে জিজ্ঞেস করতে পারে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মূলত কি কি দেখছেন, আপনার যেগুলো যেগুলো মনে আছে আপনি সেগুলো বলবেন। অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে আপনার ইনস্টিটিউটে যদি কোনো একটা ডে ভিজিট স্পট থেকে থাকে, যেমন আমাদের ক্ষেত্রে ছিল যে আমাদের মিডফোর্ডে হচ্ছে আপনার ওআরটি কর্নার আর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে গিয়েছিলাম, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে আপনার ইনস্টিটিউটে কোথায় গিয়েছেন।
তারপরে জিজ্ঞেস করতে পারে যে এই যে এতগুলো ভিজিট করেছেন কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনি বলবেন যে এই অমুকটা যেটা আপনি ভালো পারেন সেটা হচ্ছে বলবেন। যেমন আমার ইপিআইটা আমি ভালো পারতাম, এই জন্য আমি হচ্ছে ইপিআই বলছি যে এটা আমার ভালো লাগছে। তখন জিজ্ঞেস করছে যে কেন ভালো লাগছে, তখন হচ্ছে আমি বলছি যে ওইখানে কি আমি জানতে পারছি এরকম এরকম এই জিনিসগুলো আছে। তো এরপরে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাদের মূল যে অ্যাক্টিভিটি, যে তারা কি সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা হচ্ছে আপনাকে জানতে হবে। এগুলো পড়তে বেশি সময় লাগে, আপনার সব কিন্তু মুখস্থ করতে হবে না। আপনি ইন জেনারেল সার্ভিস কয়েকটা অ্যাক্টিভিটি হচ্ছে দেখে যাবেন, জাস্ট মোটামুটি 1 ঘন্টা টাইম দিলে আপনি বইটা পৃষ্ঠাগুলো উল্টাবেন, কোনটা কত সালে এস্টাবলিশ হয়েছে, তার কি কি অ্যাক্টিভিটি আছে এটা আপনারা দেখবেন। যেমন আইপিএইচ এর মধ্যে অনেক কিছু তারা কিন্তু প্রোডাকশন করে, যেমন হচ্ছে আই ইন্ট্রাভেনাস ফ্লুইড গুলো, তারপর ব্লাড ব্যাগ, স্যালাইন ব্যাগ, তারপর হচ্ছে কিছু ভ্যাকসিন প্রডিউস করে, রিএজেন্ট প্রডিউস করে, এগুলো করে। তারপর ইপিআই তে হচ্ছে তারা ওইখান থেকে হচ্ছে কিছু ভ্যাকসিনেশন করে, এবং হচ্ছে তাদের যেহেতু সেন্ট্রাল হেডকোয়ার্টার, সেখানে সেন্ট্রাল যে কোল্ড স্টোরেজ সেগুলো আছে সেখানে। তারপরে ইনফেকশাস ডিজিজ হসপিটাল, ইনফেকশাস ডিজিজ হসপিটাল যদি গিয়ে থাকেন, এটা টিচারদের খুবই পছন্দের। ইনফেকশাস ডিজিজ হসপিটাল খুবই পছন্দের, কারণ এখান থেকে গেলে তারা হচ্ছে ডিজিজে টান দিতে পারে। তো ইনফেকশাস ডিজিজ হসপিটাল বলবেন, এটার আরেক নাম যদি জানতে চায় অনেক ক্ষেত্রে বলে যেটা অন্য কি বললে হচ্ছে চিনবে, তো বলে যে মহাখালীতে 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং হচ্ছে ওই বললেই ওখানে হচ্ছে সবাই হচ্ছে চিনতে পারে। তো ওইখান থেকে হচ্ছে ইপিআই এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে ভ্যাকসিন কার্ড দেখছো কিনা। তো ভ্যাকসিন কার্ড তো হচ্ছে দেখায় ওখানে। ভ্যাকসিন কার্ড আবার হচ্ছে 2 রকম আছে, একটা হচ্ছে বাচ্চাদের একটা, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ওমেনদের একটা। তো বাচ্চাদের যে কার্ড, সেটা কার্ডের কালারটা হচ্ছে হলুদ, হলুদ রঙের কার্ড থাকে। আর রিপ্রোডাক্টিভ এজের যে ওমেনের কার্ডটা হচ্ছে সবুজ রঙের থাকে। তো এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছিল। এরপর হচ্ছে আইডিএইচ এর মধ্যে জিজ্ঞেস করে যে ওইখানে কি ইনফেকশাস ডিজিজ, তো ইনফেকশাস ডিজিজ বলতে কি বুঝো, কি কি ইনফেকশাস ডিজিজ আছে ওইখানে, মেইনলি হচ্ছে কার কার হচ্ছে কোন কোন ডিজিজের ম্যানেজমেন্ট করা হয়। তো মেইনলি ইনফেকশাস ডিজিজ হসপিটালটা ইম্পর্টেন্ট হচ্ছে র্যাবিসের জন্য। সারা দেশের বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে কুকুরে কামড়ায় তখন হচ্ছে র্যাবিসের ভ্যাকসিনটা নিতে হয়, ভ্যাকসিন ইমিউনোগ্লোবুলিন এগুলো নিতে হয়। তো এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য ফ্রিতে দেয় হচ্ছে আইডিএইচ, ইনফেকশাস ডিজিজ হসপিটাল ফ্রিতে দেয়। তো আমরা সাধারণত এখানে হসপিটালে আসলে হচ্ছে ওখানে রেফার করা হয়, বা পেশেন্ট যদি হচ্ছে সচ্ছল থাকে তাহলে সে হচ্ছে নিজে কিনে দিতে পারে। তো এখান থেকে র্যাবিস থেকে আপনাকে সবকিছু পারতে হবে, র্যাবিস থেকে সবকিছু ধরবে যে র্যাবিস কিভাবে হয়, মোড অফ ট্রান্সমিশন, যে আপনার র্যাবিড অ্যানিমেলের বাইটের মাধ্যমে হয়, ম্যানেজমেন্ট কি হবে, যে 3টা ক্যাটাগরিতে যে ভাগ করছে, কোন ক্যাটাগরিতে কি কি ম্যানেজমেন্ট করবো, আপনার ওন ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, ওখানে উন্ডে কি কি লাগানো যাবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। তারপরে হচ্ছে উনটা কতক্ষণ ধরে ধুইতে হবে, সাবান পানি দিয়ে ধুইতে হবে, যে রানিং ট্যাপ ওয়াটারের নিচে যে 15 থেকে 20 মিনিট ধুইতে হবে। তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের ডোজটা কিরকম হবে, ভ্যাকসিনের শিডিউল কি কি আছে, 2 রকম আছে, একটা হচ্ছে আইএম আছে, একটা হচ্ছে আইডি আছে। আইএমএটা হচ্ছে 5টা ডোজ দিতে হয়, আর আইডি ইন্ট্রাডার্মাল যেটা সেটা হচ্ছে 4টা ডোজ দিতে হয়। এরপরে হচ্ছে তারপরে র্যাবিস হচ্ছে 100% ফ্যাটাল একটা ডিজিজ। তারপরে র্যাবিস হইলে হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া হয়, সে এয়ার, তারপরে হচ্ছে ওয়াটার, তারপর সাউন্ড, কোনো সেন্সরি স্টিমুলাস সে সহ্য করতে পারে না, এই জন্য তাকে একটা হচ্ছে ক্লোজ রুমে, একটা অন্ধকার রুমে রাখা হয়। তো জিজ্ঞেস করে যে র্যাবিসের পেশেন্ট দেখছো কিনা, তো দেখলে হচ্ছে বোঝা যায়, মনে থাকে যে একটা অন্ধকার রুম থাকে, উপরে ফ্যান ঘুরতেছে না, ঠিক আছে, ওখানে একজন পেশেন্ট থাকে। তো র্যাবিস 100% ফ্যাটাল ডিজিজ। তারপরে হচ্ছে জিজ্ঞেস করে যে বাইট ওন নিয়ে আসলে হচ্ছে র্যাবিসের পাশাপাশি আর কোন টিকা দেওয়া হয়, যেহেতু হচ্ছে উন কন্টামিনেটেড হলে সয়েল দিয়ে টিটানাস হইতে পারে, এই জন্য টিটানাসের টিকাটাও দেওয়া হয়। তারপর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে সুচার করা যাবে কিনা। সুচার করা যাবে না, কারণ সুচার করলে হচ্ছে এখানে ভাইরাসটা ট্র্যাপড হয়ে সেটা আর হচ্ছে অ্যাবজর্পশন হয়ে আরো হচ্ছে নার্ভাস ইনভলভমেন্ট হবে, এই জন্য সুচার কখনোই করা যাবে না, এটা জিজ্ঞেস করছিল। তারপর হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে কি কি ডোজিং শিডিউলটা কি, সেগুলো মানে মূল কথা হচ্ছে র্যাবিস থেকে সব জানতে হবে। এছাড়া আর কি কি ওখানে সার্ভিস আছে, আর কি হচ্ছে যে মানে হচ্ছে মিজেলস, চিকেন পক্স, ডেঙ্গু এসবের জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে, এইডস এর জন্য ওয়ার্ড আছে, এইগুলো হচ্ছে আছে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে সাধারণত গিয়ে থাকেন আপনারা, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে সেখানে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সের অর্গানোগ্রাম জিজ্ঞেস করে, এটাকে কেন কমপ্লেক্স বলা হচ্ছে সেটা জিজ্ঞেস করে। তারপর হচ্ছে কয়টা হচ্ছে বেড ছিল, কারণ উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছে 31 বেডের হইতে পারে, 50 বেডের হইতে পারে, তো এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এটা হেড হচ্ছে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, তো সেই ক্ষেত্রে হচ্ছে হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের তার ফাংশন কি, তারপরে হচ্ছে তার আন্ডারে কয়জন ডক্টর আছে, সেখানে কি কি ডিপার্টমেন্ট আছে, কি কি ডায়াগনস্টিক ফ্যাসিলিটি দেওয়া হয়, যেমন হচ্ছে এক্স রে, আল্ট্রাসাউন্ড এগুলো করা হয়। তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এক্স রে মেশিনটা নষ্ট ছিল। তারপর সেখানে হচ্ছে আউটডোর ইনডোর 2 রকম সার্ভিস দেওয়া হয়। তারপর সেখানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি ইউনানি, আয়ুর্বেদ এগুলো হচ্ছে আছে, তো এগুলো হচ্ছে জানবেন। তারপর হচ্ছে এখান থেকে রেফারেল সিস্টেম আছে কিছু, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের আন্ডারে কিছু আরো সাবঅর্ডিনেট কিছু প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার এবং কমিউনিটি ক্লিনিক, সেখান থেকে সেইগুলোতে চলে যেতে পারে যে কমিউনিটি ক্লিনিকটা কি। এবং কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটার জমিটা হচ্ছে দিচ্ছে জনগণ, আর বাকি জিনিস যে ইনফ্রাস্ট্রাকচার বা লোগো বল সেটা হচ্ছে সরকার দিচ্ছে। তো এগুলো জিজ্ঞেস করে যে কমিউনিটি ক্লিনিকের ফাংশন কি, এগুলো সব হচ্ছে জিজ্ঞেস করে। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সের হচ্ছে ডাক্তার আছে, এর নিচে যে ইউনিয়ন সাব সেন্টার বলেন বা কমিউনিটি ক্লিনিক, এসব জায়গায় কোনো ডাক্তার নাই, এবং এসব জায়গায় কোনো ইনডোর সিস্টেম নেই, কোনো হসপিটাল মানে কোনো পেশেন্ট ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই। উপজেলা হেলথ কমপ্লেক্সেই শেষ, এরপর ওখানে এর নিচে আর পেশেন্ট ভর্তি হওয়ার সিস্টেম নাই। তো জিজ্ঞেস করতে পারে যে কোনো পেশেন্ট ভর্তি দেখছো কিনা, তো অনেকে হয়তো বলে দিতে পারে যে হ্যাঁ দেখছি, যারা কমিউনিটি ক্লিনিকে গেছেন বা হচ্ছে ইউনিয়ন সাব সেন্টারে যারা গিয়েছেন।
ওইখানে পেশেন্ট ভর্তির কোনো সিস্টেম নাই, কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে পেশেন্ট ভর্তির সিস্টেম আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে মূলত ডে ভিজিটের জিনিসগুলো, যে কি কি দেখেছেন আর কি কি অ্যাক্টিভিটি সেগুলো আপনারা দেখে নেবেন। আর সার্টিফিকেটটা আগে বলে ফেলেছি। এরপরে চলে যায় ভাইবার মধ্যে। আর মোটামুটি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে যে এটা কিভাবে কিভাবে, সেগুলো আপনি হচ্ছে আপনি এখানে করতে পারেন, অথবা লাইভ শেষে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর হচ্ছে ভাইবা নিয়ে কিছুক্ষণ বলি। ভাইবার মধ্যে মূলত হচ্ছে আমাদের দুইটা বোর্ড থাকে, তো দুইটা বোর্ডের মধ্যে বোর্ড 1 বোর্ড 2। তো বোর্ড 1 এর মধ্যে হচ্ছে মূলত হচ্ছে এই যে এপিডেমিওলজি থাকে, বায়োস্ট্যাটিস্টিক্স থাকে, তারপর হচ্ছে কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ, তারপর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, তারপরে হচ্ছে হেলথ ফর অল, এগুলো থাকে। তারপর লাস্টে হচ্ছে যে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, তারপরে হচ্ছে ইমিউনিটি, এগুলো সব হচ্ছে ওইখানে থাকে। তো ওইখান থেকে ওইগুলো আপনাদের এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স কি কি পড়বেন সব তো হচ্ছে বলে ফেলছি। তারপরে কনসেপ্ট অফ হেলথ, কনসেপ্ট অফ ডিজিজ, এগুলো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি হেলথ কেয়ার খুবই ইম্পর্টেন্ট। এগুলো মনে করেন যদি মানে 5 স্টার যদি দিতে বলেন, এই টপিকগুলো হচ্ছে 5 স্টার টপিক। তো কনসেপ্ট অফ হেলথ এর মধ্যে কি কি জানতে হবে, হেলথের ডেফিনিশন যেটা WHO ডেফিনিশন, সেটা জানতে হবে। এটা একদমই ভুল করা যাবে না। অনেকে হচ্ছে বলতে গিয়ে ওয়ার্ড উল্টাপাল্টা বলে ফেলে, যেমন ইনফার্মিটি বলতে গিয়ে ইনফার্মারি বলে ফেলে, আরো অনেক উল্টাপাল্টা অনেক বলে ফেলে। এগুলো উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করলেই তো ওইখান থেকে বাঁচাবে। তারপর ওইখান থেকে হচ্ছে হেলথের স্পেকট্রাম আছে, যে স্পেকট্রাম অফ হেলথ, স্পেকট্রাম অফ ডিজিজ, তারপর ডিজিজের মধ্যে থেকে আইসবার্গ অফ ডিজিজ একটা আছে, সেই কনসেপ্টটা জানতে হবে। তারপর হেলথের কিছু কনসেপ্ট আছে, 4টা কনসেপ্ট। তারপর ডিজিজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা জানতে হবে। তারপর হোলিস্টিক কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। ডিজিজের কনসেপ্টের মধ্যে হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল কনসেপ্ট, তারপর এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কিছু কনসেপ্ট আছে, সেগুলো জানতে হবে। তারপর হচ্ছে এরপরে আছে হচ্ছে আমরা ইন্টারভেনশন কিভাবে করি, প্রিভেনশন কিভাবে করবো, সেগুলো জানতে হবে। তো এইগুলো হচ্ছে কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ। প্রাইমারি হেলথ কেয়ার থেকে ডেফিনিশন কি, প্রিন্সিপাল কি, কম্পোনেন্ট কি আছে, এগুলো জানতে হবে। এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ বলে একটা কথা আছে, সেগুলো জানতে হবে। তারপর প্রাইমারি হেলথ কেয়ার থেকেই কিন্তু আমাদের যে হেলথ কেয়ার ডেলিভারি যে সিস্টেমটা বাংলাদেশে, সেটার লেভেলটা কি, যে প্রাইমারি লেভেল আছে কিছু, কিছু সেকেন্ডারি আছে, কিছু টার্সিয়ারি আছে। এই লেভেলগুলো আপনাকে জানতে হবে। প্রাইমারি লেভেলে কি আছে, ওই যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তার আন্ডারে হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক। সেকেন্ডারিতে কি আছে, জেলা হসপিটাল, জেলা লেভেলের হসপিটাল গুলো আছে। তারপরে টার্সিয়ারিতে কি আছে, মেডিকেল কলেজ হসপিটাল, তারপরে স্পেশালাইজড হসপিটাল, এগুলো আছে। এগুলো আপনাদের জানতে হবে। এরপরে হচ্ছে এপিডেমিওলজি, এগুলো বলে ফেলেছি। এপিডেমিওলজির মধ্যে হচ্ছে আপনারা ওইগুলো তো জানবেনই। এরপর হচ্ছে ইনফেকশনাস ডিজিজ এপিডেমিওলজি বলে একটা কথা আছে, সেখান থেকে হচ্ছে জানতে হবে বেশ কিছু ডেফিনিশন জানতে হয়, যেমন ইনফেকশনের ডেফিনিশন, ইনফেস্টেশনের ডেফিনিশন, কন্টামিনেশন কি, তারপরে হচ্ছে এপিডেমিক কি, প্যান্ডেমিক কি, এন্ডেমিক কি। বর্তমান কোভিড পরিস্থিতিতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এপিডেমিকের ডেফিনিশন জানতে চাবে, প্যান্ডেমিক কখন হইলো, এপিডেমিক কখন ছিল, প্যান্ডেমিক কখন ছিল। তো যখন শুধু চায়নার মধ্যে ছিল তখন ছিল এপিডেমিক, যখন চায়নার বর্ডারটা ক্রস করে অন্য দেশে চলে গেল তখন হয়ে গেল প্যান্ডেমিক। তারপরে হচ্ছে বাংলাদেশে এন্ডেমিক কি কি ডিজিজ আছে সেটা জানতে চাইতে পারে। তারপরে হচ্ছে কোভিড জানবেনি। তারপরে হচ্ছে আপনাদের যখন পরীক্ষা হওয়ার কথা ছিল তখন কিন্তু ডেঙ্গু একটা এপিডেমিক ছিল, তো ওইটা নিয়ে হচ্ছে আপনারা জানবেন। এরপরে হচ্ছে চলে আসে যে চেইন অফ ইনফেকশনটা চলে আসে, যে রিজার্ভার, তারপর মোড অফ ট্রান্সমিশন, সাসপেক্টেবল হোস্ট, এগুলো জানতে চাই। মোড অফ ট্রান্সমিশন কি কি আছে সব জানতে হবে আপনাদেরকে। বর্তমানে কোভিড প্রেক্ষাপটে হচ্ছে ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট নিউক্লিয়াই, ফোমাইট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে ড্রপলেট নিউক্লিয়াই, যে নিউক্লিয়ারের সাইজটা কিরকম, তারপর হচ্ছে মাস্কের সাথে সম্পর্ক কি, কোন মাস্ক কোনটা প্রিভেন্ট করছে, সেগুলো জানতে চাইবে। তারপর হচ্ছে ফোমাইট, এই যে আমরা যে হাত কেন ধুচ্ছি, যে আমরা বিভিন্ন ইনঅ্যানিমেট যে অবজেক্ট গুলা, যেমন বইপত্র, খাতা, ঠিক আছে, তারপরে আরো যেগুলো জিনিসপত্র যে লেনদেন হচ্ছে যেগুলা, সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইনঅ্যানিমেট যেগুলা অবজেক্ট, সেগুলো হচ্ছে ফোমাইট বলে। ফোমাইটের মধ্যে ভাইরাসটা কিন্তু হচ্ছে থাকে, সে কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টে সে মারা যায় না, সেগুলো এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদেরকে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং করতে হবে। এই জন্য হচ্ছে ফোমাইটটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে স্ক্রিনিং বলে কিছু কথা আছে, যে স্ক্রিনিং জিনিসটা কি, স্ক্রিনিং করলে আমাদের লাভ কি, এখান থেকে অত বেশি ধরে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ। কিভাবে আমি প্রিভেন্ট করবো, কিভাবে কন্ট্রোল করবো। আপনার কমিউনিটি মেডিসিন মানে এটা আরেকটা নাম কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন। এটার কাজই কিন্তু এটা, যে আমরা কিভাবে ডিজিজ প্রিভেন্ট করতে পারি বা পাবলিক হেলথ প্রবলেমগুলো কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশন এন্ড কন্ট্রোল। তো এখানে প্রিভেনশন এন্ড কন্ট্রোল, আচ্ছা কারেন্ট চলে গেছে, যেটা ভয় পাইছিলাম সেটাই হয়েছে। যাই হোক, আচ্ছা তারপরে আমি বলতে থাকি, লাইফ তো চলতেছেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জানতে হবে আইসোলেশন কি, কোয়ারেন্টাইন কি, এটা জানতেই হবে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে সেখানে লেম্যানরা এগুলো জানে, যে এগুলো যদি আপনি ঠিক মতো বলতে না পারেন তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। আইসোলেশন কি, কোয়ারেন্টাইন কি, সেগুলো জানতে হবে। তারপরে প্রিভেনশনের মধ্যে ভ্যাকসিনেশন গুলো চলে আসবে, সেখান থেকে ইপিআই গুলো চলে আসবে, যে ইপিআই থেকে জানতে হবে যে কত সালে কোন ভ্যাকসিনটা আসছে বাংলাদেশে। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস ভুল করে মানুষ, বলতে গিয়ে হচ্ছে মিজেলস, রুবেলা বলতে গিয়ে সেখানে মাম্পসটাও বলে ফেলে, কিন্তু মাম্পস কিন্তু বাংলাদেশে ইপিআই এর মধ্যে নাই, ওই ভ্যাকসিনটা ইপিআই এর মধ্যে নাই, তো ওইটা আপনারা বলবেন না। এরপর হচ্ছে ডিজিজ আছে কিছু, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ আছে। তো এর মধ্যে হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আছে। কমিউনিকেবল ডিজিজের মধ্যে হচ্ছে আপনারা ইপিআই এর শিডিউলের মধ্যে যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলো হচ্ছে আপনারা জানবেন। মূলত কি জানবেন, মূলত জানবেন যে এই ডিজিজের এজেন্টটা কি,
কি এজেন্ট দিয়ে হচ্ছে, আর হচ্ছে এই ডিজিজটা কিভাবে ছড়ায়, মোড অফ ট্রান্সমিশনটা কি, আর এটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন। আর কিছু কিছু রোগের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট জানতে চাই, যেমন টিউবারকুলোসিসের ম্যানেজমেন্টটা জানতে চাই, যে আমাদের যে প্রোটোকল আছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর রেজিমেন্ট আছে আলাদা আলাদা, 6 মাস 8 মাসের রেজিমেন্ট আছে। তারপর এখানে হচ্ছে সরকারের কি প্রোটোকল আছে, যেমন ডটস একটা প্রজেক্ট আছে, সেটা কিভাবে কাজ করছে। তারপর সেখান থেকে এমডিআর টিবি এক্সডিআর টিবি এগুলোর ডেফিনিশন জানতে চাই, যে এমডি টিবি মানে কি, এক্সডিআর টিবি মানে কি। এগুলার ম্যানেজমেন্ট চাবে না, এমডিআর টিবি এক্সডিআর টিবি জানতে চাবে যে জিনিসটা কি। তারপরে হচ্ছে লেপ্রোসি, তারপরে হচ্ছে কালা আগার, এগুলোর হচ্ছে জানতে চাই যে ট্রিটমেন্ট প্ল্যানটা কি, ম্যানেজমেন্টটা কি। তারপর লেপ্রোসির মধ্যে টাইপ জানতে চাই, পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারি এগুলো আছে। তারপর আপনার ডেফিসিটের মধ্যে অনেকে লেপ্রোসি হসপিটালে যায়, সেখানে বলে যে লেপ্রোসির পেশেন্ট দেখছেন কিনা, তখন পেশেন্ট দেখলে কি রকম দেখছেন সেটা জানতে চাই, বা ডায়াগনোসিস কিভাবে করে সেগুলো জানতে চাইতে পারে। কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিকেশন জানতে চাই, যেমন হচ্ছে মামস হইলে কি কি কমপ্লিকেশন, যেমন হচ্ছে সেখানে বায়োলেটারাল অর্কাইটিস হলে স্টেরিলিটি হয়ে যেতে পারে। তারপর হচ্ছে মিজেলসের কমপ্লিকেশন আছে কিছু, সেগুলো জানতে চায়। তারপর মিজেলসের ক্ষেত্রে যে ভিটামিন এ দিতে হয়, কেন দিতে হয়, সেগুলো জানতে চাইতে পারে। তারপর হচ্ছে কমিউনিকেবলের মধ্যে এখন খুবই ইম্পর্টেন্ট সার্স, মার্স, তারপর হচ্ছে কোভিড, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্যান্ডেমিক চলতেছে, বুঝতেই পারতেছেন। এছাড়া আরো কিছু বেশ কিছু আছে, যেমন হচ্ছে এরপরে এখান থেকে আছে হচ্ছে এইডস ইম্পর্টেন্ট। এইডস এর থেকে যে স্টেজ গুলো আছে, যে এইডস রিলেটেড কমপ্লেক্স, তারপরে এইডস হলে কি কি হয়, ইনফেকশন গুলো হয়, যে অপরচুনিস্টিক ইনফেকশন যে হয়, কি কি হয় ইনফেকশন হয়, সেগুলো জানতে চায়। তারপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কি কি আছে, সেগুলো জানতে চায়। এরপরে এগুলো এজেন্ট হিসেবে ভাগ করে বলবেন, যে কিছু আছে ব্যাকটেরিয়াল, কিছু ভাইরাল, কিছু প্যারাসাইটিক, কিছু ফাঙ্গাল, এরকম ভাগ করে বলবেন। তারপর হচ্ছে এসটিডি প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি, সেখানে সিনড্রোমিক অ্যাপ্রোচ বলে একটা কথা আছে। সিনড্রোমিক অ্যাপ্রোচ আপনারা জানবেন যে এটা কিভাবে সিনড্রোমাইজ হচ্ছে, ওই সিনড্রোমাইজ সবগুলো ট্রিটমেন্ট দিতে হয়। তারপর কন্ট্যাক্ট ট্রেসিং করতে হয়, তারপর তার সেক্সুয়াল পার্টনার যে আছে তার হচ্ছে ট্রিটমেন্ট দিতে হয়। এই জিনিসগুলো আপনারা জানবেন। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেগুলো আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আছে, স্ট্রোক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তারপরে আছে হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। এই জিনিসগুলো আপনারা জানবেন। এগুলো থেকে রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টর কি কি আছে আর আমি প্রিভেন্ট কিভাবে করবো। আর রিউমেটিক হার্ট ডিজিজের মধ্যে এক্সট্রা জানতে চাই যে আমরা ডায়াগনোসিস কিভাবে করি, যে আমরা যেখানে জোনস ক্রাইটেরিয়াতে ডায়াগনোসিস করে থাকি, এটা আপনাদের জানতে হবে। এই ছিল মোটামুটি হচ্ছে বোর্ড 1। আর বোর্ড 2 এর মধ্যে আসি। এখন বোর্ড 2 এর মধ্যে আছে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, যদি আমি বলতে চাই এনভায়রনমেন্টাল হেলথ, খুবই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, সেগুলো আপনারা পড়বেন। তারপরে আছে হচ্ছে এমসিএইচ এন্ড ফ্যামিলি প্ল্যানিং, এটা খুব ভালো করে পড়বেন। এর মধ্যে ফ্যামিলি প্ল্যানিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কন্ট্রাসেপটিভ মেথড কি কি আছে সেটা আপনারা জানবেন। তারপরে হচ্ছে ফ্যামিলি কন্ট্রাসেপটিভ মেথড কি কি আছে সেগুলো জানবেন। প্রত্যেকটা যে আপনার হসপিটালে তো পড়াই লাগবে, যে কন্ট্রাসেপটিভ ইউজ কি কি আছে, নন কন্ট্রাসেপটিভ ইউজ কি কি আছে, সেগুলো আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনার এমসিএইচ এর মধ্যে অ্যান্টিনেটাল কেয়ারটা কি, বা অ্যান্টিনেটাল পিরিয়ড কোনটা, ইন্টারনেটাল কোনটা, পোস্টনেটাল কোনটা, সেগুলো জানতে হবে। তারপর এখান থেকে হচ্ছে ইনফ্যান্টের কি কি কেয়ার নেওয়া হয়, যে নিওনেটার কি কেয়ার নেওয়া হয়, আপ দেয়ার স্কোরিংটা কি, সেগুলো জানতে চায়। তারপরে হচ্ছে ওখানে লো বার্থ ওয়েটের একটা কথা আছে, যে লো বার্থ ওয়েটের জন্য রিস্কে কারা কারা আছে, যে হাই রিস্ক ইনফ্যান্ট কারা, আবার ওইদিকে প্রেগনেন্সি থেকে হাই রিস্ক প্রেগনেন্সি কারা আছে, সেগুলো জানতে চায়। তারপরে অ্যান্টিনেটাল ভিজিট কয়টা দিতে হয়, সেটা শিডিউলটা কি, কতগুলো ভিজিট, ডাব্লিউএইচও রিকমেন্ডেড কি কি। তারপরে এমএমআর বাংলাদেশে বেশি কেন, বা আইএমআর বাংলাদেশে বেশি কেন, বা আগে বেশি ছিল এখন কমে গেল কিভাবে, ঠিক আছে, যে সরকার কি কি মেজার নিয়েছে, সেগুলো হচ্ছে আপনাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে আপনার লো বার্থ ওয়েটের মধ্যে হচ্ছে এটা ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়, সেটার মধ্যে আবার কিছু ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরি আছে, যে স্মল ফর ডেট, তারপরে কিছু ক্যাটাগরি আছে, সেগুলো আপনারা জানার চেষ্টা করবেন। তারপর সেখান থেকে ব্রেস্ট ফিডিং খুবই ইম্পর্টেন্ট, ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্স, তারপরে হচ্ছে উইনিংটা কিভাবে করা হয়, সেগুলো জানবেন আপনারা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক বোর্ড 2 এর মধ্যে, সেটা হচ্ছে আপনাদের ডেমোগ্রাফির মধ্যে হচ্ছে ডেমোগ্রাফিক প্রসেস কি কি আছে, সেগুলো জানতে চায়। ডেমোগ্রাফিক প্রসেস জানতে চায়। তারপর সেখান থেকে হচ্ছে যে ক্রুড ডেথ রেট, কিছু মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট গুলো জানতে চায়, সেগুলো আপনারা পড়বেন। তারপরে বোর্ড 2 এর মধ্যে আর কি কি আছে, মেডিকেল এন্টোমোলজি আছে। এন্টোমোলজি থেকে তেমন বেশি কিছু জিজ্ঞেস করে না, অনেক কম জিজ্ঞেস করে। তারপর ওইখান থেকে হচ্ছে স্ক্যাবিসটা আপনারা পড়বেন, স্ক্যাবিসটা খুব জিজ্ঞেস করে। এছাড়া আর আছে হচ্ছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম গুলো আছে, ওইগুলো ওরকম জিজ্ঞেস করে না। মূলত হচ্ছে আপনার কার্ডে যেগুলো যেগুলো পড়বে সেগুলো জিজ্ঞেস করে। আপনার এনভায়রনমেন্টাল হেলথের সাথে ওইখানে যেমন হচ্ছে রেডিয়েশন, তারপর হচ্ছে নয়েজ, হাউজিং, এখানে প্রত্যেকটা টপিকই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আপনার কার্ডে যেটা উঠবে সেটা তো আপনাকে বলতেই হবে। তো আমি যেটা বলবো, যেগুলো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো তো আপনারা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এছাড়াও যেগুলো আপনার কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলো আপনি একবার রিডিং দিয়ে রাখেন, কারণ কার্ডে উঠলে ওটাকে আপনাকে বলতে হবে, ঠিক আছে। কার্ডে উঠে যেতে পারে। যেমন আমার এক ফ্রেন্ড, তার কার্ডে হচ্ছে হাউজিং উঠছিল। এখন সে হাউজিং আগে পড়ে নাই, কিন্তু জাস্ট ভাইবা দিতে যাওয়ার আগে সে কি মনে করে যেন হাউজিংটা পড়ছিল, তার কার্ডে হাউজিং এ উঠছে, ঠিক আছে। তো ওই জন্য হচ্ছে প্রত্যেকটা টপিকে আপনি অ্যাটলিস্ট কিছু যেন বলতে পারেন, অ্যাটলিস্ট ডেফিনেশনটা যেন জানেন। ডেফিনেশন আর যদি কোনো টাইপ থাকে সেগুলো যদি জানেন, তাহলে হচ্ছে সেটা আপনারা একবার হলেও দেখে রাখবেন, কারণ প্রত্যেকটা টপিকেরই কার্ড আছে। এটা হচ্ছে একটা বললাম যে কার্ড আছে। তো আপনারা ফাইবার কার্ড যদি আপনারা যদি ম্যানেজ করতে পারেন, কোনো মেডিকেল হয়তো তারা ম্যানেজ করতে পারলে তো খুব ভালো, আপনারা সেই কার্ডগুলো অনুসারে প্রিপারেশন নিতে পারবেন। তাও যদি করতে না পারেন, আপনার প্রিভিয়াস ইয়ারের হচ্ছে সিনিয়রদের থেকে ফাইবার কোশ্চেনগুলো কালেক্ট করে সেগুলো অনুসারে হচ্ছে সলভ করবেন।
প্র্যাকটিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন বারবার একবার মানে বারবার রিডিং দেওয়ার চেয়ে আপনি একবার রিডিং দিলেন, তারপরে সেটা প্র্যাকটিস করবেন যে আপনি কি বলতে পারছেন কিনা, আপনি মনে করতে পারছেন কিনা। প্র্যাকটিসটা যত বেশি করবেন তত হচ্ছে ভালো মনে থাকবে আপনার। এরপরে বোর্ড টুর মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন হচ্ছে ডিজাস্টার, অ্যাক্সিডেন্ট, এগুলো আছে। আচ্ছা, দেবাশিস ভৌমিক জিজ্ঞেস করেছে কয়টা কার্ড তুলতে হয়। এটা হচ্ছে মোটামুটি 4 থেকে 5টা কার্ড তুলায় শুরুর দিকে, এবং ওখানে আলাদা আলাদা বক্স আছে যে এই বক্স থেকে একটা তুলো, এই বক্স থেকে একটা তুলো। তো কোনো কোনো সময় হচ্ছে প্রতি বক্স থেকে 2টা করে তুলাইতে পারে। তো কার্ড ধরেন একটা তুলছেন, তোলার পরে হচ্ছে সেটা পারতেছেন না, ঘাবড়ানোর কিছু নাই, একটা কার্ড না পারলে কিছু হবে না। আমার যেমন একটা কার্ডে উঠছিল হচ্ছে ইয়েলো ফিভার, ডিজিজের মধ্যে ইয়েলো ফিভার উঠছে। তো ইয়েলো ফিভার আমি কিছুই বলতে পারি নাই, ইভেন এটার এজেন্টটা কি ছিল এজেন্টটাও আমার মনে ছিল না। একটা কার্ড, একটা 2টা কার্ড আপনি বলতে পারছেন না, ওটা কোনো সমস্যা নাই, এক্সামের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে তারা হয়তো পরের কার্ডে যায়, অথবা বলে যে এটা রেখে আরেকটা কার্ড তোলো। তো এক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না। তো আপনারা প্রিপারেশনটা ওইভাবে নিয়ে যাবেন সবকিছু বলার মতো। তো তারপরে এখান থেকে যেটা বলছিলাম যে বোর্ড 2 এর মধ্যে হচ্ছে আরো আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে আপনার দূর ভুলে গেছি আমি বাকিগুলা। আচ্ছা, যাই হোক, তো যেগুলো যেগুলো বলছি আর ওই টপিকগুলো হচ্ছে আর আমার কাছে লিস্ট করা আছে আর কি, ওটা হচ্ছে আমি এই লাইভ শেষে হচ্ছে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। তো মূলত আপনারা অ্যাপ্রোচ কিভাবে করবেন ভাইবার জন্য আমি বলবো যে আপনারা যদি কার্ডটা ম্যানেজ করতে পারেন বা প্রিভিয়াস ইয়ারের ভাইবার কোশ্চেন যদি ম্যানেজ করতে পারেন, সেটা আপনারা প্র্যাকটিস করলে খুব ভালো কাজে দিবে। আর আপনারা এই পড়াগুলো তো মানে নর্মাল ক্ষেত্রে যেটা হয়, আপনারা আইটেমে পড়ে থাকেন, টার্মে পড়ে থাকেন, তো এখন আইটেমটা আপনারা অনেক আগে দিয়েছেন, এটা আপনাদের জন্য একটা একটু নেগেটিভ পয়েন্ট হইলো আর কি। তো যাই হোক, তো আপনারা তো রিটেনের আগে পড়ছেন বা রিটেন শুরু হওয়ার আগেও কয়েকদিন সময় পেয়েছিলেন, সেই সময় পড়েছেন। তো ওইগুলো আপনাদের মনে আছে, শুধু জাস্ট আপনারা ওইগুলো একবার রিভাইজ দিবেন, ঠিক আছে? চেষ্টা করবেন যাদের কালকে পরীক্ষা, তারা তো বেশি সময় নেই, যাদের একটু কয়েকদিন পরে পরীক্ষা, তারা চেষ্টা করবেন যে কি কি ধরছে কোশ্চেন গুলো, আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন। আর পরীক্ষার হলে মানে ভয় তো থাকবেই, কখনো নার্ভাস হবেন না, মানে ঘাবড়ে যাবেন না। একটা পারেন নাই তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, পরের গুলো পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর মনে করেন যে পড়া শেষ হয় নাই, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার দিনের জন্য যে ভাইবার আগে গিয়ে পড়বো, ওই সময় কিছু রাখবেন না, ঠিক আছে? আপনি যতটুকু পারেন আপনি পরীক্ষার আগের রাতে শেষ করেন। আর পরীক্ষার আগের রাতে যে আপনার মনে করেন 1টা 2টা পর্যন্ত পড়বেন, ওইরকম অত বেশি করবেন না, কারণ আপনার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর একটা সাউন্ড স্লিপ কিন্তু হচ্ছে আপনার মেমোরি বিল্ড আপের জন্য খুবই দরকার। তো আমি রিকমেন্ড করবো যে মোস্ট হচ্ছে 12টা, বা আপনি হচ্ছে 1টা পর্যন্ত যেতে পারেন, ঠিক আছে? এর বেশি না, এর মধ্যে আপনি মোটামুটি সবকিছু শেষ করার চেষ্টা করবেন। আর অস্পিটা রাতে একটু দেখার চেষ্টা করবেন, আর হচ্ছে সকালে গিয়ে বাকিটা দেখবেন, আর সকালে তাড়াতাড়ি চলে যাবেন। আর ভাইবার ঠিক আগে দিয়ে যে বসে পড়বো, ওই সময় আসলে ওইভাবে স্পেসিফিক টপিক ওয়াইজ পড়া হয় না, সবাই এসে কোশ্চেন টোশ্চেন বলতে থাকে, সবাই অনেক প্যানিক থাকে অনেকে, ওই সময় ওইভাবে ভালো মতো পড়া হয় না। তো টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন। আর সবার জন্য শুভকামনা থাকবে। আর এই তো, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কোশ্চেন গুলো এখন করতে পারেন। আশা কারো এখন যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে লাইভটা আমরা শেষ করতে পারি, শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা সাথে থাকার জন্য। আর পরে চাইলেও এই লাইভটা এই গ্রুপেই থাকবে, আপনারা পরেও দেখতে পারবেন। আর পরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর অন্য আমরা যারা আছি তারা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আর ওই যে ভাইবার কোন বোর্ডে কি কি টপিক থাকে, সেই টপিকটা হচ্ছে ওইটা আমি আপলোড দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, আপনারা দেখবেন। আর অস্পিত যেহেতু ভ্যারি করে মেডিকেল টু মেডিকেল, ওই জন্য আমি আর হচ্ছে ওইখানে কিছু আপলোড দিলাম না। আর এই তো, ঠিক আছে, সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম।